মাঝরাত হয়ে গেছে। আবরার আর রায় কিছুক্ষণ আগে বাসায় এসেছে। আবরার ফ্রেশ হয়ে রুমে আসতে রায় ওয়াশরুমে চলে গেল। আবরার 30 মিনিট ধরে রুমে বসে আছে একা। রায় ফ্রেশ হয়ে বের হলেই দুজনে একসাথে খাবে। একা একা খেতেও ভালো লাগে না। আবরার ফোনে গেমস খেলছিল সময় কাটাতে। এর মধ্যে রায় বের হলো ওয়াশরুম থেকে। বের হয়েই বলল, আরে আপনি কি এখনো খাননি? না খেয়ে বসে আছেন এখনো? তুমি তো দেরি করছিলে। তো আমি কি করব, একা একা খেতে ভালো লাগে না। ভালো না লাগলেও খেতে হবে। 2 দিন পর তো এমনিতেও এই বাড়ি ছেড়ে চলে যাব, তখন তো আর থাকবো না, তাই অভ্যাস করে নিন। আবরার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। মুখটা মলিন আকার ধারণ করলো আবরার। সে মাথা নিচু করে নিল। রায় আবরারের মুখ মলিন দেখে হাসল। তারপর বলল, আবরার, আমার শরীরটা একদম ভালো লাগছে না, আপনি খেয়ে নিন, মাথাটা বড্ড ব্যথা করছে। আবরার ব্যস্ত কণ্ঠে বলল, মাথা কি বেশি ব্যথা করছে তোমার? না না, একটু একটু ব্যথা করছে, আপনি খেয়ে নিন। ওকে, খাবারগুলো তাহলে নিয়ে যেতে বলো। আমিও খাবো না। আপনি কেন খাবেন না? আপনি এখনো অনেক অসুস্থ আবরার। তুমি তাহলে কেন খাবে না? তুমি তো এটাই চাও যেন আমি না খাই, এর জন্যই তো খাবে না। রায় আর কোনো কথা না বলে খাবার বাড়তে লাগলো। রায়কে খাবার সাজাতে দেখে আবরারের ভালোই লাগলো। দুজন একসাথে খেতে বসে গেল। রায় নিজেও খাচ্ছে আর আবরারকে খাবার দিচ্ছে। আবরার খাচ্ছে আর রায়ের দিকে বারবার তাকাচ্ছে। রায় খেতে খেতে হঠাৎ থেমে গেল। রায়ের মনে হচ্ছে খাবার গলায় আটকে যাচ্ছে। মাথার মধ্যে বন বন শব্দ হচ্ছে। না, কানে প্রচন্ড ব্যথা অনুভব করলো রায়। চোখ দুটো খুব জ্বলছে। রায় আবরারের দিকে তাকিয়ে দেখলো সে খাচ্ছে। আমার এত কষ্ট কেন হচ্ছে? এখানে আর এক মুহূর্তে থাকলে ধরা পড়ে যাব। আবরারকে কিছু জানতে দেওয়া যাবে না। রায় মনে মনে কথাগুলো বলে উঠে দাঁড়ালো। আবরার রায়কে কিছু বলার আগে রায় ওয়াশরুমে ঢুকে গেল। রায় বেসিনের কাছে যেতেই রক্ত বমি করে দিল। রায়ের মুখ থেকে গাঢ় লাল রক্ত বেরিয়ে আসছে গল গল করে। সাথে সাথেই রায় নিজের নাক আর কানে তীব্র ব্যথা অনুভব করলো। রায় সহ্য করতে না পেরে নিজের কান 2 হাতে চেপে ধরল। কিছুক্ষণের মধ্যেই রায় নিজের হাতে ভেজা ভেজা অনুভব করলো। রায় নিজের হাত সামনে আসতেই চমকে উঠল, কারণ রায়ের হাতে রক্ত। রায় আঙ্গুল চেপে দিতে আবারও ভেজে রক্তে আভাস পেল। রায় দেখতে পেল ওর নাক থেকেও রক্ত আসতে শুরু করেছে। রায়ের মুখ রক্তবর্ণ ধারণ করেছে। হঠাৎ দরজা আঘাতের আওয়াজ পেল রায়। রায়ের বুঝতে বাকি রইল না যে আবরার ধাক্কা দিচ্ছে। অপর পাশ থেকে আবরার বলতে লাগলো, কি হয়েছে রায়? ওভাবে ওয়াশরুমে কেন গেলে? তোমার কি কিছু হয়েছে? রায় নিজের কণ্ঠ স্বাভাবিক করে বলল, আমি ঠিক আছে, আপনি যান প্লিজ। রায় নিজের মুখ মুছে নিল, কান আর নাকের রক্ত মুছে নিল। মাথাটা বড্ড ব্যথা করছে, চোখ লাল হয়ে গেছে। জোরে জোরে সে শ্বাস নিতে লাগলো। রায় চোখে মুখে পানির জাফটা দিল। আয়নায় নিজের চেহারা দেখে একটা তাচ্ছিল্যের হাসি দিল। রায়ের মনে পড়ে গেল 3.5 মাস আগে ডাক্তারের কথা। ডাক্তার বলেছিল রায়ের ব্রেন টিউমার হয়েছে। রায়ের মাথায় এই টিউমার বিকট আকার ধারণ করেছে। টিউমার ছড়িয়ে পড়েছে শিকড়ের নাই। রায়ের জন্য আর কোনো চিকিৎসা নেই। নাক, চোখ, গলা, কানেও বিস্তার করেছে টিউমার। খুব তাড়াতাড়ি ভয়াবহ আকার ধারণের পথে। কান, নাক, চোখে ছড়িয়ে পড়তে রক্তপাত ঘটবে যে কোনো সময়। আস্তে আস্তে ক্ষুধা মন্দা দেখা দেবে। চোখের নিচে কালো হয়ে যাবে। জ্বর হবে হঠাৎ হঠাৎ। চোখে ঘুম আসবে না। প্রচণ্ড মাথা ব্যথা অনুভব করবে। আর এই লক্ষণগুলোই আস্তে আস্তে প্রকট আকার ধারণ করবে। তারপর যে কোনো একদিন জীবন আলো নিভে যাবে। রায়ের চোখ থেকে 2 ফোঁটা নোনার জল গড়িয়ে পড়লো। রায় নিজেকে স্বাভাবিক করলো। চোখের পানি মুছে নিল। মুখে একটা মিথ্যা হাসি ফুটিয়ে তুলল। জীবনের শেষ সময়গুলো সুন্দরভাবে কাটাবে রায়। আবরারকে কিছু বুঝতে দেওয়া যাবে না। রায় সব কিছু পরিষ্কার করে বেরিয়ে এলো। রায় বেরিয়ে আসতে আবরার দৌড়ে রায়ের কাছে এসে বলল, কি হয়েছিল? ওইভাবে কেন দৌড়ে গেলে? আমার কত চিন্তা হচ্ছিল জানো তুমি। রায়ের মানুষটাকে সবচাইতে সব বলতে ইচ্ছে করছে। জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, আবরার, আমি ভালো নেই। আমি আপনার সাথে 1000 বছর বাঁচতে চাই। আমি আপনাকে ছেড়ে কিভাবে থাকব? রায় কিছুই বলতে পারল না। রায় হেসে বলল, আমার আর কি হবে? এমন ভাব করছেন যেন 2 দিন পরেই আমি মরে যাব। আমার কি যেন হয়েছে।
আমরা চিৎকার করে বলল, আজে বাজে একদম বলবে না। ওইভাবে কেউ ওয়াশরুমে যায়? আমার মনে হয় ভয় করে না? আর একদিন যদি উল্টাপাল্টা কিছু বলো তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। রায় খাটের উপর বসে আবরারকে বলল, প্লিজ এগুলো একটু গুছাবেন, আমার না ভালো লাগছে না একদম। আর কখনো কিছু করতে বলবো না, এই মেয়েকে কিছু বলাই বেকার। আবরার রায়কে আর কিছু না বলে সব গুছাতে লাগলো। সব গুছিয়ে বিছানাও নিজেই করে নিল। রায় বালিশ নিয়ে সোফার দিকে আস্তে আস্তে যাবে, এমন সময় আবরার বলল, আজকে থেকে তুমি আর আমি, তুমি সোফায় ঘুমাবে না, বিছানায় শুয়ে পড়ো। আপনার পাশে আমি ঘুমাবো, আপনার অসুবিধা হবে না? বেশি কথা না বলে শুয়ে পড়ো। আজ থেকে আমার পাশে ঘুমাবে, কোনো কথা শুনবো না আমি। আর যদি সোফায় শুতে যান তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। রায় আবরার পাশেই ঘুমিয়ে আছে। আবরার রায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রায়ের মাথা ব্যথা, তাই আবরার আজ রায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সব সময় তো রায় আবরারকে ঘুম পাড়ায়, আজ না হয় আবরার কাজটা করলো। আবরার খেয়াল করলো রায় এখন আর আগের মতো নেই। 3.5 মাস আগের রায় আর এখনের রায়ের মধ্যে অনেক পার্থক্য। রায়ের চোখের নিচে কালো হয়ে গেছে, আগে থেকে অনেক শুকিয়ে গেছে, মুখের লাবণ্যতা হারিয়ে যাচ্ছে। হঠাৎ করে আবরার রায়ের খুব কাছে চলে যায়। রায়কে এখন আর আগের মতো মনে হয় না আবরারের। রায়ের হাসিটাও আজকাল প্রাণহীন মনে হয়। মেয়েটা কি যেন লুকিয়ে যাচ্ছে তার থেকে। আবরার রায়ের কাছে চলে আসে। আজকাল রায়ের সাথে থাকতে বড্ড ইচ্ছে করে। কেন যেন মনে হয় রায় তাকে ছেড়ে চলে যাবে। আবরার নিজের বুকের বাম পাশটা চেপে ধরে। কিভাবে থাকবে সে রায়কে ছাড়া? কাউকে মনের কষ্টগুলো দেখাতে পারে না আবরার। রায়ের মনে যদি অন্য কারো বসবাস না থাকতো তাহলে হয়তো আজ তাদের একটা ভালোবাসার সংসার হতো। আবরার অন্যদিকে ফিরে শুয়ে পড়ে, চোখের পানি মুছে নিল। একের পর এক দরজার আগাতে আবরার ঘুম হালকা হয়ে যায়। পাশে তাকাতেই দেখে রায় ঘুমাচ্ছে। আবরার উঠে দরজা খুলে দেয়। দরজা খুলতেই দেখতে পায় মিশকা দাঁড়িয়ে আছে। আবরার মিশকাকে দেখে বলে, কিরে দরজা এইভাবে ধাক্কা দিচ্ছিস কেন? এভাবে কেউ ধাক্কা দেয় নাকি? মিশকা কয়েকটা শ্বাস নিয়ে বলে, ভাইয়ের নিচে রায়ের বাবার বাড়ির লোকেরা এসেছে। রায়ের মামা মামি আর মা বাবা এসেছে, তারা রায়ের সাথে দেখা করতে চায়। তুমি ওকে নিয়ে এসো। আমি নিচে গেলাম। মিশকা যেতে আবরার দরজা আটকে দিল। তারপর ধীরে পায়ে রায়ের কাছে বসলো। রায়ের মাথায় আস্তে আস্তে হাত বুলাতে বুলাতে বলল, রায় শুনছ? সকাল হয়ে গেছে, উঠে পড়ো। রাই, এই রাই উঠো। রায়ের কানে আবরার আদুরে কথাগুলো যেতেই আস্তে করে চোখ মেলে তাকালো। রায় চোখ খুলে সব কিছু ঝাপসা দেখছে। রায় চোখ ডলতে ডলতে বলল, কি হয়েছে, ডাকছেন কেন? নিচে চলো, কাজ আছে, আগে ফ্রেশ হয়ে নাও। আবরার আর রায় ফ্রেশ হয়ে নিল। আবরার রায়কে নিয়ে নিচে গেল। নিচে যেতেই রায় সামনে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। এরা নাকি তার আপনজন। এদের সাথে 1 মিনিট কথা বলার জন্য কোনো একদিন কত চেষ্টা করেছে, কিন্তু কেউ কথা বলেনি। কিন্তু যেই দিন থেকে জেনেছে সে আর বাঁচবে না, ওই দিন থেকে যোগাযোগ করার সাহস করেনি। রায়কে দেখে রায়ের মামা দৌড়ে ওর কাছে এসে জড়িয়ে ধরে। তারপর বলে, আমাকে ক্ষমা করে দে মা, আমি বুঝিনি, আমি মানুষের কথা বিশ্বাস করে তোকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দে। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই মামা, তোমাকে আমার বাবার জায়গাটা আমি দিয়েছি, তাই নিজের মেয়ের কাছে ক্ষমা চেয়ে আমাকে জাহান্নামি করো না। রায়ের মামি এসে বলে, আমাকেও ক্ষমা করে দে, তুই থাকতে আমি বুঝিনি মা, তুই চলে আসার পর আমি আমার ভুল বুঝেছি, আমাকে একবার ক্ষমা করে দে মা। গ্রামের সবাই এখন জানে তোর কোনো দোষ নেই। জয়নাল সব স্বীকার করেছে। আমার ঘটনার সাথে জয়নালের কি সম্পর্ক মামি? তুই তো জানিস জয়নাল তোকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তোর মামা রাজি ছিল না। তোকে বিয়ে করতে না পেয়ে জয়নাল রেগে যায়। তুই যেই দিন ওই কুড়ে ঘরে গিয়েছিলি ওই রাতে জয়নালও গিয়েছিল তোর সাথে। আবরারকে দেখে ও শয়তানি চাল ছালে। সকাল হতেই ও লোক নিয়ে আসে আর পুরো গ্রামের রটিয়ে দেয় তুই ব্যভিচার করেছিস। তা জয়নাল কেন স্বীকার করলো যে আমি কিছু করিনি? 3 দিন আগে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, ও মরার আগে সব স্বীকার করেছে। তোর কাছে ক্ষমা চেয়েছে। রায় হাসলো, চোখের পানিগুলো আজ আর জড়াতে চায় না ও।
নিজের মনকে শক্ত করল রায়। তারপর নিজের মা বাবার দিকে ইশারা করে বলল, ওনারা কেন এসেছেন এখানে? রায়ের মামা বলল, তোর বাবা তোকে নিতে এসেছে। বাবার দিকে তাকিয়ে বলল, তা এত বছর পর কেন নিতে এসেছে? আমি তো অলক্ষী নাকি আমাকে আরও আঘাত করা বাকি আছে? লাঠি, বেল্ট, খুন্তি কোনো কিছুই তো বাদ দেননি, নাকি আরও মারা বাকি আছে? রায়ের বাবা রায়ের কাছে এসে বললেন, আমাকে ক্ষমা করে দে মা, আমি বুঝিনি, আমি কোনোদিন সত্য মিথ্যা যাচাই করিনি, তোকে বিনা কারণে শাস্তি দিয়েছি। আমি জেনে গেছি তুই কোনো দোষ করিসনি। রায়ের মা এসে বলল, আমাকে ক্ষমা করে দে রাই, আমি বুঝিনি, তুই ক্ষমা না করলে আমার কোথাও জায়গা হবে না রে মা। আপনার কখনো কোনো দোষ আমি দেইনি, আসলে সব দোষ আমার কপালের, তা না হলে আমার মা কেন মরে যাবে? মা মরার পর বাবা কেন পাল্টে যাবে? আমি কেন দিনের পর দিন অনাহারে কাটাবো? আমি কেন দোষ না করে শাস্তি পাবো? কেন দোষ না করে চরিত্রহীনের অপবাদ পেয়েছি? দিনের পর দিন আশেপাশের মানুষের খারাপ কথা শুনেছি, নিজের স্বামী 2 বছর কথাই বলেনি, কিন্তু এত কিছুর মাঝে আমার দোষ কি? আপনার কোনো দোষ নেই, আপনি ভালো থাকুন এটাই আমি চাই। আপনি আমার সৎ মা নন, আপনি আমার মা। মায়ের প্রতি সন্তানের কখনো অভিযোগ থাকতে পারে না, তাই আমারও নেই। 2 দিন পার হয়ে গেছে। রায়ের মা বাবা আর মামা মামি গতকাল চলে গেছে। রায়কে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সে যায়নি। আজ একবার ডাক্তারের কাছেও রায় গিয়েছিল লুকিয়ে, কিন্তু এখন আর একা একা যায়নি, সাথে করে নিজের এক বান্ধবীকেও নিয়ে গিয়েছিল, কারণ এখন আর একা একা চলাফেরা করা তার পক্ষে সম্ভব না। আকাশের রাতে ছায়া নেমেছে। রায়ের মনটা বড্ড ভালো। মরার আগে কাছের মানুষদের দেখে যেতে পেরেছেন, তারা ভালো থাকুক, তাদের প্রতি কোনো অভিযোগ নেই তার। অতীত জীবন ফেলে এসেছে রায়, এখন শুধু একটু ভালো থাকার চেষ্টা, আবরারকে নিয়ে আর তার আরও কিছু সময় কাটানোর চেষ্টা। তাই আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিল। আজ রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে রায় এসেছে, কলেজের নাম করে এসেছে, বন্ধুটাও সাথে আছে। আজ বড্ড কষ্ট হয়েছে আসতে। কিছুক্ষণ পর রায়ের ডাক আসে। রায় চেম্বারে যে রিপোর্টগুলো দেখাতে ডাক্তার বলল, সরি মিসেস খান, আপনার অবস্থা একেবারে শেষের দিকে, আপনার হাতে আর 1 সপ্তাহ সময় আছে, আপনার যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। টিউমার ছড়িয়ে গেছে, 1 সপ্তাহ আপনার সাথে ভয়াবহ ঘটনা ঘটবে, আপনি দয়া করে হাসপাতালে ভর্তি হন। রায় ডাক্তারের দিকে তাকিয়ে বলল, এখন আমি আর মৃত্যুকে ভয় পাই না ম্যাম, আমার জন্য দোয়া করবেন যেন ওই পারে ভালো থাকি খুব। রায় ডাক্তারের সাথে কথা বলে উঠে দাঁড়ালো। হঠাৎ ডাক্তারের চেম্বারের মধ্যে একজন প্রবেশ করলো। রায় সেদিকে তাকাতে চমকে গেল। মানুষটাও রায়কে দেখে চমকে গেল। রায় ভয় মাখা কণ্ঠে বলে উঠল, সাদি ভাই, আপনি এখানে কেন? সাদি অবাক দৃষ্টিতে রায়ের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কেন? আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে এসেছি, কিন্তু তুমি এখানে কেন? তোমার তো এখন কলেজে থাকার কথা, তাই না? রায় এবার ভয়ে কাঁপছে, তার খুব ভয় করছে সাদি যদি আবরারকে বলে দেয়। রায় এবার ভয়ে কেঁদেই দিল। সাদি রায়ের মাথায় হাত বুলিয়ে বলল, রায় কাঁদছো কেন বনু? কি হয়েছে? এই প্রিয়ন্তী, রায় কাঁদছে কেন? সাদি কথাটা ডাক্তারের দিকে তাকিয়ে বলল। ডাক্তার সাদির দিকে তাকিয়ে বলল, উনি আমার পেশেন্ট, গত 3.5 মাস ধরে আমি ওনার চিকিৎসা করছি। তুই ওনাকে কীভাবে চিনিস? আমার বন্ধুর বউ। কি এমন হয়েছে যে 3.5 মাস ধরে ওর চিকিৎসা চলছে? বল আমাকে সব। রায় এবার হু হু করে কেঁদে দিল। তারপর বলল, প্লিজ ভাইয়া, তুমি চলে যাও, তোমার কিছু জানতে হবে না, প্লিজ ভাইয়া। রায়, আমি প্রিয়ন্তীর সাথে কথা বলছি, তুমি কেন কথা বলবে না? প্রিয়ন্তী, বল আমাকে কি হয়েছে? আসলে ওর ব্রেন টিউমার হয়েছে, আর এটা অনেক পুরনো। টিউমারগুলো অনেক আগেই ছড়িয়ে পড়েছে। উনি এখন শেষ স্টেজে আছেন, ওনার হাতে আর বেশি সময় নেই সাদি। অলরেডি ওনার নাক কান মুখ থেকে রক্ত আসা শুরু হয়ে গেছে, আর বেশি দিন বাঁচবে না উনি, আর 1 সপ্তাহ সময় আছে। সাদির চোখ বেয়ে পানি পড়ছে। সাদি রায়ের দিকে তাকিয়ে আছে, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, বুক ফেটে কান্না আসছে। নিজের বোনের মতো করে দেখা মেয়েটা নাকি আর বাঁচবে না। সাদি খুব কষ্টে রায়কে বলল, প্রিয়ন্তী যা বলছে তা কি সত্যি? রায় মজা করছে, তাই না আমার সাথে? রায় কোনো কথা বলছে না, শুধু কাঁদছে। কি হলো, আমি কিছু বলছি?
প্রিয়ন্তী যা বলছে তা কি সত্যি? রায় কান্নারত অবস্থায় মাথা নাড়ালো, যার অর্থ সত্যি। কেউ এ ব্যাপারে কিছু জানে? রায় কান্না করতে করতে বলল, না, কেউ জানে না। এত বড় একটা রোগ, এর কথা কাউকে জানালে না কেন রায়? অত্যন্ত আমাকে তো জানাতে পারতে। আবরার জানে এই ব্যাপারে? না, উনি কিছু জানে না। ওকে কেন বলনি তুমি? ওনাকে বলে আর কি বা করতাম? বিয়ের 2টা বছর তো আমাকে রেখে দূরে কাটালেন। এতদিন পর উনি ঠিকই এলেন। সব কিছু হয়তো এতদিনে ঠিকই হয়ে যেত, কিন্তু এই রোগটা সব শেষ করে দিল ভাইয়া। বিশ্বাস করো, যদি একটা রাস্তা খোলা থাকতো তাহলে আমি বেঁচে থাকার জন্য সব করতাম। আমি একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আমি শুধু তার সাথে একটু ভালো থাকতে চেয়েছি কয়েকটা দিন। এটাই আমার কাছে অনেক। আমি আর কিছু চাই না ভাইয়া। আর আমি মরে গেলেই বা কার কি? কারো কিছু যায় আসবে না ভাইয়া। আর কার জন্য বেঁচে থাকবো বলো তো? সাদি চোখের পানি মুছে নিল, তারপর রায়ের হাত ধরে বলল, বাড়ি চল, আমি নিয়ে যাচ্ছি। আর ফ্রেন্ডতেই আমি অন্য একদিন আসবো। সাদি গাড়ি চালাচ্ছে নিজের মতো, আর একটু পর পর চোখ মুছছে। আজ বড্ড কান্না পাচ্ছে সাদির। আচ্ছা, মায়া কি এমনই হয়? মেয়েটার ওপর বড্ড মায়া জমে গেছে এতগুলো দিনে। মায়া বললে ভুল হবে, নিজের ছোট বোনের মতো ভালোবাসে সাদি। রায় বাইরে তাকিয়ে আছে। জীবনটা বড্ড হাহাকারে ভরা তার। প্রকৃতির এই স্নিগ্ধ বাতাস আজ বিষাদের গান গেয়েছে। কোথাও বসন্ত নেই। গাড়ি চলতে চলতে থেমে গেল। রায় সামনে তাকাতে দেখলো বাড়ি চলে এসেছে। রায় সাদির দিকে তাকিয়ে হালকা হেসে বলল, আমি আসি ভাইয়া, আর দেখা হবে কিনা জানি না, তবে আমার জানা যায় তোমার দাওয়াত রইল। আর খাটিয়ে একটা ভাইয়া তুমি কাঁধে তুলে নিয়ে। সাদি আবার কেঁদে দিল। রায়ের হাত জড়িয়ে ধরে বলল, এসব কথা আমি শুনতে পারছি না। একটা ভাইয়ের কাছে যে এই কথাগুলো কতটা যন্ত্রণাদায়ক তা বুঝবে কি বলতে পারো? আমাকে এই ব্যাপারে কি আগে বলা যেত না? আমি দরকার পড়লে বিদেশে নিয়ে যেতাম। কাজটা ঠিক করলি না একদম রায়। রায়েরও বড্ড কান্না পাচ্ছে। তাকে এইভাবে একজন বোনের চোখে দেখে এটা তার জানাই ছিল না। রায় চোখের পানি মুছে বলল, আমি বাড়ির ভেতরে যাই ভাইয়া, তুমিও চলে যাও। আর প্লিজ কাউকে কিছু বলো না, আমার শরীরটা অনেক খারাপ লাগছে। আমি কোনো প্রেশার নিতে চাই না। সাদি চোখের পানি মুছে নিল, তারপর বলল, আমি রাতে এসে দেখে যাব কেমন? এবার যাও। সাথে রায়কে নামিয়ে দিয়ে চলে গেল। আর রায় বাড়ির ভিতরে ঢুকলো। রায় বাড়ির ভিতরে যে দেখলো সবাই ড্রয়িং রুমেই বসে আছে। আনিলা বেগম ধীর পায়ে রায়ের দিকে এগিয়ে এলেন। রায় আনিলা বেগমকে দেখে মুচকি হাসলো, কিন্তু আজ আর তিনি প্রতিদিনের মতো রায়কে 2 হাতে আগলে নিলেন না। হঠাৎ করে রায়ের ডান গালে সজোরে একটা থাপ্পড় দিলেন আনিলা বেগম। দুর্বল শরীরে রায় এই শটটা নিতে পারল না, ছিটকে পড়লো ফ্লোরে। আনিলা বেগম চিৎকার করে বলল, কীভাবে পারলি আমাদের ঠকাতে? আমরা সবাইকে তোকে কম ভালোবাসতাম? হ্যাঁ, আমরা কি চাইনি আবরার সাথে তুই ভালো থাক? আমার আজ কি মনে হচ্ছে জানিস? হ্যাঁ, আমার ছেলে এতদিন যা করেছে একদম ঠিক করেছে। আবরার ফুফু ঠিকই বলে, তুই একটা অলক্ষী মেয়ে। যেদিন থেকে আমার ছেলে জীবনে এসেছিস ঠিক ওই দিন থেকে ওর জীবনটা শেষ হয়ে গেছে। রায়ন গাল বেয়ে পানি পড়ছে। রায় কাঁপা কণ্ঠে বলল, আমি কি করেছি মা? একবার তো বলো। একে তো ফাপ করেছিস, আবার কথাও বলছিস কেন রে? সাদিকে যখন এতই ভালো লাগে তখন আমাদের বললেই তো হতো। লুকিয়ে লুকিয়ে পরকিয়া কেন করছিস? মা, এসব কি বলছো তুমি? রায় আবরারের কাছে ধরে গেল, তারপর বলল, আবরার দেখুন না মা কি বলছে। আপনি তো কিছু বলুন। আজকে কলেজে কেন যাওনি? আমি অসুস্থ হওয়ার পরেও অনেকদিন কলেজের নাম করে তুমি বাসা থেকে বের হয়েছ, কিন্তু কলেজে যাওনি। কোথায় গিয়েছিলে এতদিন? রায় চুপ করে আছে আর কাঁদছে। রায়কে চুপ করে থাকতে দেখে আবরার চিৎকার করে উঠল। তারপর বলল, কি হলো? কথা বলছিস না কেন? আর কত বেইমানি করবি আমার সাথে? আজ সাদির সাথে কোথায় গিয়েছিলি তুই বল আমাকে? আজ যদি তোর কলেজে না যেতাম তাহলে তো জানতেই পারতাম না। কোন হোটেলে গিয়েছিলে ওর সাথে বল আমাকে। রায় চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমি আর শুনতে চাই না, প্লিজ আপনি আর একটা কথাও বলবেন না আমাকে। আমাকে মেরে ফেলুন, কিন্তু এগুলো বলবেন না। আমি কিছুই করিনি। তাহলে বলো, সাদির সাথে কোথায় গিয়েছিলে? আবরার বলল, আমি বলতে পারবো না কিছু আপনাকে। রায় বলল, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কী সব বলছেন আপনি? আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে। রায় কথাটা বলে আবরারকে ধরতে গেলে সে সরে গেল। ওই পাপি হাত দিয়ে আমায় একদম ছোঁয়ার চেষ্টা করবি না তুই। বেরিয়ে যা। আমি যাব না। আবরার এবার রায়ের হাত খুব শক্ত করে
চেপে ধরল, তারপর টানতে টানতে নিয়ে গেল বাড়ির বাইরে। আর রায় চিৎকার করে কাঁদতে লাগলো। রায়কে বাড়ির বাইরে ছুঁড়ে ফেললো আবরার। তারপর বলল, এই বাড়িতে কোনো পতিতার জায়গা হবে না। রায় কোনো রকমে দৌড়ে গেটের কাছে আসার আগে আবরার গেট লাগিয়ে দিল। রায় লোহার গেটে একের পর এক আঘাত করতে লাগলো। রায় কাঁদতে কাঁদতে বলল, আবরার একটু দয়া করুন আমার ওপর, আপনি দয়া করে এমন করবেন না, আমাকে আর কয়েকটা দিন এখানে থাকতে দিন, তারপর এমনিতেই সব জানতে পারবেন। আমার মুখ থেকে আর কোনো কিছু শুনতে হবে না আপনাকে, একটু দয়া করুন আবরার। আবরার দরজা খুলুন। আবরার গেট খুলল না, গেটের ওপাশে দাঁড়িয়ে রইল, হাতের তালু দিয়ে চোখের পানি মুছে নিল। তারপর হাঁটা দিল বাড়ির দিকে। কারোর সাথে কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল আবরার। তারপর ঘরের দরজা আটকে দিল। অপর দিকে রায় আবরারকে ডেকেই চলেছে। আবরার নিজের জানালার পর্দা সামান্য ফাঁকা করলো। আবরার জানালা থেকে গেট স্পষ্ট দেখা যায়। রায় যে গেটে হাত দিয়ে আঘাত করছে তা দেখতে পারছে আবরার। না, আবরার গলবে না কোনো মতেই এই ছলনার মায়ায়। অন্যদিকে রায় ক্লান্ত হয়ে পড়েছে। গেটে আঘাত করতে করতে চিৎকার করে ডাকতেও কষ্ট হচ্ছে। কান্না করার কারণে মাথা ব্যথা করছে। রায় কাঁদতে কাঁদতে বসে পড়ল। হে আল্লাহ, তুমি কি দেখো না? এতই যদি কষ্ট দেবে তাহলে কেন এই জীবন আমাকে দিয়েছ? এভাবে আস্তে আস্তে না মেরে একবারে নিয়ে যাও। তিলে তিলে আর মরতে পারছি না, না কাউকে বলতে পারছি আর না কাউকে নিয়ে বাঁচতে পারছি। আমি আর পারছি না, আমাকে তুমি মুক্তি দাও খোদা। রায় হাউমাউ করে কাঁদতে লাগলো। অপরদিকে সাদি আবরার বাড়ির দিকে যাচ্ছে। রায় ভুল করে ওর মেডিকেলের কাগজগুলোই নেয়নি। সাদি ওইগুলো দিতে আবার আসছে। কিছু দূর যেতে কাগজগুলো সাদির চোখে পড়ে। সাদির গাড়ি আবরারের বাড়ির কাছেই অনেকটা চলে এসেছে। সাদি দূর থেকে রায়কে গেটের কাছে এলোমেলোভাবে বসে থাকতে দেখে চমকে গেল। গাড়ি চালিয়ে গেটের কাছে আসতে সে সত্যি চমকে গেল। রায় এভাবে কেন কাঁদছে তা সাদি বুঝল না। দ্রুত গাড়ি থেকে নেমে আসলো। আবরার জানালা দিয়ে সবই দেখছে। এতক্ষণ চোখ থেকে নোনা জল বের হলে এখন তার রং বদলে গেছে। আবরারের শরীর কাঁপছে রাগে। সাদিকে এখনই মাটিতে পুঁতে ফেলতে ইচ্ছে করছে। সাদি দৌড়ে রায়ের কাছে এসে বলল, রায় বোন, তোর কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? এখানে বাড়ির সবাই কোথায়? রায় শুধু কেঁদে যাচ্ছে, কোনো কথা বলছে না। সাদি বলল, ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি, আমি ভেতরে যেয়ে কথা বলছি। রায় সাদির হাত ধরে আটকালো। তারপর বলল, ওখানে যে লাভ নেই ভাইয়া। কেন, কি হয়েছে? আর হাতেই এই অবস্থা কেন রায়? হাত ফেটে রক্ত বের হচ্ছে, কিভাবে হলো এমন? কেউ কিছু বলছে? আমাকে বল তাড়াতাড়ি, কি হয়েছে? রায় কাঁদতে কাঁদতে সব বলল সাদিকে। সাদির শরীর এখন রাগে কাঁপছে। সাদি বাড়ির ভেতরে ঢুকবে বলে ফা বাড়াতে রায় বলল, আমাকে জীবনের শেষ কয়েকটা দিন তোমার বাড়িতে থাকতে দেবে সাদি ভাই? তুমি যেখানে থাকতে বলবে আমি সেখানেই থাকবো। তোমার বাড়ির সব কাজ করে দেবো আমি। প্লিজ সাদি ভাই, শুধু দুবেলা খেতে দিলেই হবে। তুমি আমাকে সবার মতো ছুঁড়ে ফেলো না, একটু দয়া করো আমার উপর। সাদি নিজেকে আর আটকে রাখতে পারল না। রায়কে জড়িয়ে ধরল। তারপর নিজেও কেঁদে দিল শব্দ করে। এরকম একটা মেয়ে কেউ কিভাবে কষ্ট দিতে পারে তা সাদি বুঝে উঠতে পারে না। সাদি কাঁদতে কাঁদতে বলল, আমি যতদিন বেঁচে আছি ততদিন তোর কোনো চিন্তা নেই। আমি তো চিকিৎসা করাবো, তোর কিছু হবে না। এখানে আর এক মুহূর্ত না, চল আমার সাথে। সাদি রায়কে গাড়িতে বসিয়ে দিল। অন্যদিকে সাদিকে দেখে আবরার খুব রাগ হলেও যখন দেখলো সাদি রায়কে জড়িয়ে ধরেছে তখন তার রাগ পাহাড় সমান কষ্টের রূপ নিল। চোখ বেয়ে আবারও নোনা জল ঘুরিয়ে পড়ল। বাইরের রূপ সবাই দেখলেও ভেতরের কষ্ট কেউ দেখে না। অনিলা বেগম আর মিশকাও এই দৃশ্য দেখেছে। সাদি যে রায়কে জড়িয়ে ধরেছে আর রায় যে সাদির হাত ধরেছে। আবরার ফুফু অনিলা বেগমের কাছে এসে বলল, দেখলে তো অনিলা, কি থেকে কি হয়ে গেল? আগে কতবার সাবধান করেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই কানে নিলে না। মিশকার দিকে তাকিয়ে বলল, দেখলেই তো মিশকা, তলে তলে রায়ের সাথে কত কি করছে সাদি। আহারে, তোরা কিছু বুঝতেও পারলি না। মিশকা নিজেকে আর আটকাতে না পেরে নিজের ঘরের দিকে দৌড়ে গেল। অনিলা বেগম মিশকার যাওয়ার দিকে তাকিয়ে রইল। মিশকা যে সাদিকে পছন্দ করে এটা সে ভালো করেই বুঝতে পারে, কিন্তু তারা যে একে অপরকে ভালোবাসে তা জানে না।
রাত গভীর হচ্ছে, ঘড়ির কাঁটায় 2টা বাজে। আবরার ঘরের ফ্লোরে শুয়ে আছে। সারা ঘর জুড়ে সিগারেটের গন্ধ, মদের বোতলগুলো মেঝেতে পড়ে আছে। রায়ের একটা ছবি সামনে নিয়ে আবরার বলল, তুমি আমাকে এতদিন দয়া করেছ, তাই না? ভালো মানুষের মুখোশ পরে সবাইকে ধোঁকা দিতে পারলেও আমাকে পারবে না। কি ভেবেছ বিদেশে বসে তোমার কোনো খোঁজ আমি নেইনি? তোমার সব খোঁজ আমি ফুফুর কাছ থেকে নিয়েছি। আমি তো তোমাকে প্রথম দেখেই ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমায় বুঝলে না। তুমি জানো আমি কেন বিদেশে গিয়েছিলাম? তুমি তখন অনেক ছোট ছিলে রাই, তাই আলগা রাগ দেখিয়ে চলে গিয়েছিলাম। জানো ওখানে তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হতো। আমার ফুফু যখন তোমার আর শাদির ক্লোজ ছবিগুলো পাঠাতো, তখন হৃদয়টা বারবার ভেঙে যেত আমার। তুমি বুঝুনি রাই, তোমাকে সংসার নামক ভেড়া জালে আটকাতে চাইনি আমি। তোমাকে চিনতে চেয়েছিলাম আস্তে আস্তে, জানতে চেয়েছিলাম আমি সংসার মানেই তো আর এক বিছানায় শোয়া না। সংসার মানে ভালোবাসা, যেখানে হৃদয়ের বন্ধন থাকবে, কিন্তু তুমি তো মুখোশের আড়ালে থাকা এক নারী। তাই আমি বুঝতে পারিনি তোমাকে। অপরদিকে মিশকা শাদিকে ভুল বুঝে না হয় মেসেজ লিখে দিয়েছে, তারপর সব জায়গা থেকে ব্লক করে দিল। অপরদিকে শাদি মিশকার সাথে যোগাযোগ করতে চেয়েও বারবার ব্যর্থ হল। রায়ের গা কাঁপিয়ে জ্বর এসেছে। শাদির মা বাবা অনেক ভালো। শাদির মা রায়কে ধরে কেঁদিয়ে দিয়ে হয়েছিল সব শুনে। রায়কে ভালো একটা ঘরে থাকতে দিয়েছে আনিলা বেগম। যেমন রায়কে খাইয়ে দিত, ঠিক তেমনি শাদির মা রায়কে খাইয়ে দিয়ে গেছে। রাত 12টার দিকে রায়ের জ্বর এসেছে। রায় মাথার ব্যথায় ছটফট করছে। এত রাতে কাউকে বিরক্ত করতে সে চায় না। রায় খুব কষ্টে বিছানা থেকে উঠে বসলো। তারপর দেহাও দূরে কোনো রকম ওয়াশরুমে গেল। বেসিন থেকে পানি নিয়ে মাথায় দিতে লাগলো। রায় হাঁপাচ্ছে। রায় নিজের নাকে ও কানে আবারও প্রচণ্ড ব্যথা অনুভব করলো। রায় আয়নার দিকে তাকিয়ে দেখলো আবারও সে রক্ত আসছে, গলগল করে রক্ত আসছে। রায় নিজের মাথা চেপে ধরল, আর পারছে না সে। রায়ের হঠাৎ কেন জানি মনে হলো তার চুলগুলো গোড়া থেকে উঠে গেছে তার হাতের চাপে। রায় নিজের একটা হাত সামনে আনতে চমকে গেল। রায়ের হাতে তার সমস্ত চুলের গোছা। রায় হাত দিয়ে নিজের চুলগুলো আবারও আলগা করে টান দিল। দেখতে পেল তার রেশমি চুলগুলো উঠে আসছে। চোখ দুটো জ্বলে ভরে এলো তার প্রিয় কোনো জিনিস তার কাছে কেন যেন থাকতে চায় না। রায় শুধু তাকিয়ে রইল নিজের প্রতিবিম্বর দিকে। কতটা অসহায় সে। নিজের প্রতিবিম্বটা যেন তাকে দেখে হাসছে। এটা এক ভয়ঙ্কর হাসি। রায়ের চোখ ঝাপসা হয়ে এলো। দুর্বল শরীরটা ডলে পড়লো ওয়াশরুমে চকচকে মেঝেতে। কিছুক্ষণের মধ্যেই মুখ থেকে গলগল করে বেরিয়ে এলো রক্তস্রোত। ঝাপসা চোখ দুটো বন্ধ হয়ে এলো। রাতের অন্ধকার কেটে গেছে, চারিদিকে আলো ফুটে উঠেছে। অন্ধকার রাতকে বিদায় জানিয়ে আবারও দিনের আগমন। কিন্তু সবার জীবনে আলোর দেখা মিলে না, যেখানে কেবল অন্ধকারের রাজত্ব। রায়ের ঘরের দরজা ক্রমাগত ধাক্কা দিচ্ছে শাদি। একটু আগে একজন সার্ভেন্ট রায়কে ডাকতে এসেছিল। রায়ের ব্যাপারে বাড়ির সবাই জানে। রায় যখন অনেক ডাকার পরেও আর সাড়া দিল না, তখন সার্ভেন্ট সবাইকে ডেকে নিয়ে আসে। 15 মিনিট যাবৎ শাদি দরজায় ধাক্কা দিয়ে যাচ্ছেন। গলা ফাটিয়ে রায়কে সবাই ডেকে যাচ্ছে, কিন্তু দরজার ওপারে থাকা মানুষটা আজ বড্ড অসহায়। রায়ের মতো মানুষটার চিৎকার কানে ভেসে গেলেও কিছু আর করার নেই। উপরওয়ালা তার সব শক্তি কেড়ে নিয়েছে, তবুও নিজের চোখ জোড়া খুলে রাখার চেষ্টা সে করেই চলেছে। শাদি চিৎকার করে ডাকলো, রায় দরজা খোল, এমন করিস না, তোর কোনো ভয় নেই। ভাই দরজা ভেঙে তোকে বের করবে, ভয় পাস না কেমন? শাদির মা চোখের পানি মুছে নিলেন। এর মধ্যে লজ্জায় লক কাটার লোকেরা চলে এসেছে। তারা নিজেদের কাজ শুরু করে দিল সাথে সাথে। দরজার লক কাটতে খুব একটা সমস্যা হলো না। মিনিট 2-এর মধ্যে দরজার লক খুলে গেল। দরজা লক খুলতে শাদি ধরে ঘরে গেল। রায়কে ঘরে না পেয়ে বারান্দায় ছুটে গেল, কিন্তু সেখানেও রায়কে পেল না। হঠাৎ শাদি নিজের মায়ের চিৎকার শুনতে পেল। সে রায়ের নাম ধরে চিৎকার করছে। হঠাৎ দৌড়ে ওয়াশরুমের মধ্যে যেতে এক ভয়ঙ্কর দৃশ্য শাদি দেখতে পেল। তার চোখের সামনে রায় নামের সহজ সরল মেয়েটা পড়ে আছে, যার মাথায় চুল নেই, যেই চুল কিনা মেয়েদের সৌন্দর্যের অংশ। চুলগুলো ওয়াশরুমের মেঝেতে পড়ে আছে। যে মুখটা আগে খুশিতে লাল হয়ে যেত, যে মুখটা আগে লজ্জা ফেলে লাল হয়ে যেত, সেই মুখটা আজ লাল রঙে রঞ্জিত। মায়াবী চোখ জোড়া আজ গর্তে প্রবেশ করেছে। চেহারার সৌন্দর্য বিলুপ্ত হয়ে গেছে, ঠোঁট শুষ্ক হয়ে গেছে। রায়ের নিথর দেহ পড়ে আছে ফ্লোরে। এই দৃশ্য কি সত্যি সহ্য করা যায়? শাদি তা জানে না। এর জন্যই হয়তো সাহিত্যিকরা বলেন,
কারো চোখের প্রেমে পড়তে নেই, অন্ধ হয়ে গেলে ভালোবাসা ফুরিয়ে যাবে। কারো চুলের প্রেমে পড়তে নেই, ক্যান্সারে জড়ে যেতে পারে। কারো রূপোর প্রেমে পড়তে নেই, আগুনে ঝলসে যেতে পারে। কারো হাসির প্রেমে পড়তে নেই, চর্মরোগের প্রভাবে নষ্ট হয়ে যেতে পারে। কারো কথার প্রেমে পড়তে নেই, যে কোনো সময় বোবা হয়ে যেতে পারে। যদি সত্যি কারো প্রেমে পড়তে হয় তবে ব্যক্তিত্বের প্রেমে পড়ো। ব্যক্তিত্ব কখনো নষ্ট হয় না, তা কেবল সুন্দর হয় দিনকে দিন। অপরদিকে সেই রূপের মোহে আজ দুনিয়া মত্ত, যা কিনা নষ্ট হতে পারে চোখের নিমিষে। রায়ের কাঁধে সাদি একের পর এক ধাক্কা দিতে লাগলো। রায় ফিট করে নিজের চোখ জোড়া খুললো, তারপর খুব কষ্ট করে বলল, আমায় একটু পানি দেবে সাদি ভাই? বড্ড ফিফাসা লেগেছে। সাদি রায়কে কোলে করে ঘরে নিয়ে আসলো। সাদির মা কাঁদতে কাঁদতে পানি আনতে গেলেন। রায়ের চোখ বারবার বন্ধ হয়ে যাচ্ছে। রায়ের মাথাটা সাদির কোলে, সাদির মা পানি নিয়ে ঘরে আসলেন। রায়ের মুখের কাছে পানি ধরলেন। রায় নিজের মুখটা বাড়িয়ে দিল। রায়কে কাঁদতে কাঁদতে পানি খাইয়ে দিতে লাগলো সাদির মা। মেয়েটা বড্ড ভালো, কিন্তু আজ তার এই অবস্থা তিনি মেনে নিতে পারছেন না। রায়ের গলা থেকে পানি নিচে গেল না। রায়ের গলা থেকে আবারও রক্তের স্রোত আসতে লাগলো। নাক আর কান থেকে প্রবল বেগে রক্ত আসতে লাগলো। রায় নিজের গলা চেপে ধরলো দুই হাতে। রায়ের চোখ উল্টে গেছে। সাদি আর দেরি করলো না, রায়কে আবারও কোলে তুলে নিল। সাদি রায়কে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব গাড়িতে নিয়ে শুইয়ে দিল আর মায়ের কোলে। তারপর নিজে ড্রাইভ করতে লাগলো। ড্রাইভ করতে করতে ফোন করলো তার ডাক্তার বান্ধবী ফ্রিয়ন্তির কাছে। সাদি ফোন করার কিছুক্ষণ পরেই ফ্রিয়ন্তি রিসিভ করলো। তারপর বলল, হ্যাঁ সাদি বল, হঠাৎ ফোন করলি কেন? সাদি রায়ের অবস্থার কথা বিস্তারিত বলল আর রায়ের চিকিৎসার সব রকমের ব্যবস্থা করতে বলল। তারপর ফোন রেখে দিল। অপরদিকে আবরার হাতে রায়ের সাইন করা সেই ডিভোর্স পেপারটা। আবরার পেপারটার দিকে তাকিয়েছে, তারপর একটা কটাক্ষ হাসি দিয়ে বলল, কি ভেবেছ আবরার তোমাকে ছাড়া মরে যাবে? নো ডিয়ার, তুমি আবরার খান জয়কে এখনো চেনো না। এটা ঠিক, আমি আমার জীবনে আর কখনো কাউকে প্রবেশ করাতে পারবো না, কিন্তু বেঁচে থাকবো আর তোমাকে ছাড়াই। আমি কাল চলে যাব সারা জীবনের মতো তোমাকে রেখে। ভালো থেকে তুমি। নিজের চোখের পানি আবরার মুছে নিল হাতের তালু দিয়ে। অপরদিকে সাদির গাড়ি ট্রাফিক জ্যামে আটকে পড়েছে। জ্যাম ছাড়তে দেরি হবে। এদিকে রায়ের অবস্থা বেগতিক হচ্ছে। হঠাৎ সাদির মা সাদিকে বলল, সাদি, রায় কোনো রেসপন্স করছে না, তাড়াতাড়ি কিছু কর বাবা। সাদি ঘাড় ঘুরিয়ে দেখলো রায়ের অসহায় ফানা মুখটা। সাদি গাড়ি থেকে বেরিয়ে এলো, রায়কে গাড়ি থেকে বের করলো, তারপর কোলে নিয়ে ছুট লাগালো আর চিৎকার করে কাঁদতে কাঁদতে রায়কে ডাকতে লাগলো। আচ্ছা, সাদির মতো নিঃস্বার্থ মানুষটার কান্না বেজা চিৎকার কি রায়ের কানে পৌঁছাবে, নাকি এখানেই শেষ হবে? শ্রাবণ আদারে তুমি। সাদির গাড়ি এসে খানবাড়ির সামনে থামলো। সাদি দারোয়ানকে গেট খুলে দিতে বলল, কিন্তু সে সাদির গলা পেয়েও খুলল না, কারণ তাকে নিষেধ করা হয়েছে যেন সাদিকে বা রায়কে ভেতরে ঢুকতে না দেয় দারোয়ান যখন গেট খুলল না, তখন সাদির মেজাজ আরও বিগড়ে গেল। সাদি রেগে দারোয়ানকে বলল, দারোয়ান চাচা, গেটটা খুলে দাও, আমার মাথাটা তুমি গরম করো না প্লিজ। আমি গেট খুলতে পারবো না সাদি বাবা, আমি আপনারে ঢুকতে দিলে আমার চাকরি থাকবে না। সাদি এবার আর নিজের রাগ সামলাতে পারলো না। পাশে পড়ে থাকা পাথরগুলো সজোরে গেটে মারতে লাগলো। গেট ভাঙচুর করতে লাগলো। আবরার মাত্রই রেডি হয়ে নিচে আসে নাস্তা করার জন্য, কিন্তু হঠাৎ ভাঙচুরের আওয়াজ শুনে থেমে যায়। এদিকে দারোয়ান খুব ভয় পেয়ে যায় সাদির কাজে, তাই দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। দারোয়ানকে এভাবে দৌড়ে আসতে দেখে আর ভাঙচুরের আওয়াজে আবরার বলল, কি হয়েছে চাচা, আপনি এভাবে দৌড়ে কেন এলেন? আর বাইরে এত কিসের আওয়াজ আসছে? দারোয়ান হাঁপাতে হাঁপাতে বলল, আবরার বাবা, বাইরে সাদি বাবা আইছে, সে বাড়ির ভেতরে ঢুকতে চাইছে, কিন্তু আপনি না করছেন, তাই ঢুকতে দেয়নি। এর জন্য গেট পাথর দিয়ে আঘাত করতেছে আর খুলতে কইতেছে। আবরার ছোট করে একটা নিঃশ্বাস নিল, তারপর বলল, ওকে ভেতরে আসতে দাও, যাও গেট খুলে দাও। দারোয়ান দৌড়ে গেল গেট খুলতে।
দারোয়ান গেট খুলতে সাদি ভেতরে ঢুকলো। সাদি ভেতরে আসতেই দেখলো বাড়ির সবাই আছে। সাদি একবার মিশকার দিকে তাকালো, তারপর বলল, বেশ ভালোই হয়েছে এখানে সবাই আছে, তা না হলে সত্য কথাগুলো কাদের বলতাম এখন। এখানে কেন এসেছিস তুই সাদি? আবরার শান্ত গলায় বলল। সাদি আবরারের কথায় জবাব দিল না, খাবারের টেবিলের দিকে একবার তাকালো, তারপর বলল, ও মা, এখানে দেখছি বোধ সভা চলছে, তা এত খাবার কি করে তোদের গলা দিয়ে নামছে আবরার? আমি থাকতে তো এই খাবার তোদের গলা দিয়ে নামবে না। সাদির কথাগুলো বলে খাবারের টেবিলের সব খাবার উল্টে ফেলে দিল। কাছের জিনিসগুলো ঠাস ঠাস করে ভেঙে গেল। কাঁচ টুকরোতে পুরো ড্রয়িং রুম ভরে গেল। হঠাৎ সাদির গালে ঠাস করে একটা থাপ্পড় মারল। চারিদিকে পিন নীরবতা। সাদি সেই দিকে একবার তাকিয়ে দেখলো মিশকা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মিশকাই থাপ্পড়টা মেরেছে। সাদির চোখে ছিকছিক করছে পানি। মিশকা সাদির কলার ধরে বলল, আর কত ঠকাবে আমাদের ভাই বোনের জীবনটা নষ্ট করে শান্তি হয়নি? এখন বাড়িতে এসে অশান্তি কেন করছো? আর যার জন্য এমন করেছো তাকে তো পেয়েছো, তাহলে আবার কি চাই? অবশ্য তোমাদের মতো চরিত্রহীন লোকেরা এর থেকে আর কী বা করতে পারে। এতক্ষণ চুপ থাকলো, এবার আর চুপ থাকলো না সাদি, কারণ এবার মিশকা তার চরিত্র নিয়ে কথা বলছে। সাদি এবার সজোরে সবার সামনে থাপ্পড় মারলো মিশকার গালে। মিশকা ছিটকে পড়লো ফ্লোরে। সাদি কিছু বলবে তার আগে আবরার ওকে এলোপাথারি মারতে লাগলো। আবরার সাদিকে মারতে মারতে বলল, তোকে আমি কখনো বন্ধু ভাবিনি, তোকে সবসময় ভাই ভেবে এসেছি, আর তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস। আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিয়েছিস, আর এখন আমার বোনের গায়ে হাত দিস। তোকে আজ আমি মেরেই ফেলবো। সাদি একটা কথাও বলল না। একের পর এক থাপ্পড় আর ঘুষি খেয়ে গেল। একসময় আবরার ক্লান্ত হয়ে গেল, তাই থেমে গেল। এদিকে সাদির নাক মুখ থেকে রক্ত বের হচ্ছে। আবরার সাদিকে ছেড়ে দিয়ে বলল, চলে যা এখান থেকে, তুই আর কখনো আমার সামনে আসবি না। চলে যা তুই, নয়তো অনেক খারাপ কিছু হয়ে যাবে। আমি চাই না তোর মায়ের কোল খালি হোক। আবরার উঠে যেতে সাদি বলল, আমাকে কি সত্যি কখনো ভাই মনে করেছিস আবরার? যদি সত্যি নিজের আপন মনে করতিস তাহলে একটা বার আমাকে সবটা বলতে পারতিস। সাদি চোখের পানি মুছে বলল, আমি আসলে এগুলোরই প্রাপ্য, তা না হলে এত কিছুর পরেও কেউ আসে নাকি? যাই হোক, তুই যে বলিস আমি রায়কে কেড়ে নিয়েছি, তোর কাছে কি এমন প্রমাণ আছে এর বিরুদ্ধে? আবরার পেছনে ঘুরে বলল, একটা কথা কি জানিস তো, কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর বেঈমানরা কখনো নিজেদের বেঈমানির কথা স্বীকার করে না। যাই হোক, তোর প্রমাণ চাই তো, দাঁড়া তোকে প্রমাণ দিচ্ছি। আবরার নিজের ফোন বের করলো, তারপর সাদি আর রায়ের বেশ কিছু ছবি দেখালো, যেখানে স্পষ্ট সাদি রায়কে প্রপোজ করছে আর রায় সাদির প্রপোজ গ্রহণ করছে। কিছু ছবিতে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, আর একটা ভিডিওতে সাদি আর রায় নাচ করছে। সাদি ছবিগুলো দেখে উচ্চস্বরে হেসে দিল। সাদি এখন নিজের শরীরের কথা ভুলেও হাসতে ব্যস্ত। সাদিকে হাসতে দেখে আবরার বলল, হাসছিস কেন এভাবে? এরপরও বলবি সব মিথ্যা? কিছু তো নেই তোদের মাঝে। সাদির হাসি থেমে গেল, চেহারায় দেখা দিল হাজারো অভিমান। সাদি ফোনটা নিয়ে মিশকার কাছে গেল, তারপর বলল, মিশকা, আবরার কি কখনো তোমাকে আমার আর রায়ের কোনো ব্যক্তিগত ছবি দেখিয়েছে? না, দেখায়নি আমাকে। মিশকা বলল, তোমার মনে আছে মিশকা তোমাকে প্রপোজ করার কিছুদিন আগের কথা? ওই দিন তুমি, আমি আর রায় ঘুরতে গিয়েছিলাম। তুমি আমাকে ডেয়ার দিয়ে বলেছিলে রায়কে প্রপোজ করতে। মিশকার মাথা নেড়ে সম্মতি জানালো। সাদি বলল, ওই দিনের ভিডিও আর ছবিগুলো সবাইকে দেখাও। মিশকা সাদির কথা মতো তাই করলো। আর ওই দিন যে শুধু একটা মজা করে সাদি রায়কে প্রপোজ করেছে তা আবরার বুঝে গেল। তারপর সাদি মিশকাকে বলল, মিশকা, তুমি, আমি আর রায় একবার ঘুরতে গিয়েছিলাম। তোমরা রাস্তায় ফুচকা খেতে চেয়েছিলে, কিন্তু আমি ফুচকা খেতাম না, তাই রায় আমাকে জোর করে ওই দিন তোমার সামনে ফুচকা খাইয়ে দিয়েছিল। ওই দিন ছবিগুলো আবরারকে দেখাও তোমার ফোন থেকে। সাদির কথা মতো মিশকা আবরারকে দেখালো। অতঃপর সাদি বলল, মিশকা তোমাকে প্রপোজ করার পর আমি তোমাকে আর রায়কে নিয়ে মজা করে নেচেছিলাম। ওই দিনের ভিডিওগুলোও দেখাও আবরারকে। সব কিছু দেখার পর আবরার হিসাব উলটফালট হয়ে যাচ্ছে।
কারণ সব জায়গায় মিশকা ছিল, আর মিশকার ফোনের ফিকগুলো দেখলে তো তা বোঝাই যায়। কিন্তু তার ফুফু যখন ছবিগুলো তাকে দিত তখন তো মিশকার ছবি সেখানে থাকতো না। সাদি আবরারকে বলল, আর কোনো প্রমাণ আছে আবরার? আবরার শান্ত হলো না, কঠিন গলায় বলল, বুঝলাম সব মিথ্যা। তাহলে রাই কলেজ ফাঁকি দিয়ে কেন তোর সাথে দেখা করতো? লাইক সিরিয়াসলি, রায় আমার সাথে দেখা করতো? কে বলেছে তোকে আবরার? নিজের চোখে না দেখিয়ে বিচার করলি? হ্যাঁ, তুই সত্যি জানতে চাস রায় কোথায় যেত? আমি আর কিছু জানতে চাই না, আর না কিছু বুঝতে চাই। আমি আজকের ফ্লাইটে চলে যাচ্ছি, এটাই শেষ কথা। যা, চলে যা, আমি বাধা দেব না। যাওয়ার আগে সত্যিগুলোই জেনে যা। তুই একটু দাঁড়া, আমি আসছি। সাদি আস্তে আস্তে নিজের গাড়ির কাছে গেল। হাঁটতে খুব কষ্ট হচ্ছে, কপাল পেটে রক্ত ঝরছে। হাত দিয়ে নাকের রক্ত মুছতে মুছতে সাদি হেঁটে চলল। পায়ের কাছের টুকরো লেগে অনেক জায়গায় কেটে গেছে, তাই হাঁটতে পারছে না। প্রায় 15 মিনিট পর সাদি এলো। সাদির হাতে 3টা ফাইল। সে ফাইলগুলো একটা একটা করে খুলল, তারপর পড়তে লাগলো, যেখানে স্পষ্ট লেখা, দীর্ঘ কয়েক বছর যাবৎ রোগী ব্রেন টিউমারে ভুগছে। মাথার চারিদিকে টিউমার ছড়িয়ে পড়েছে। যে কোনো সময় রোগীর নাক কান মুখ থেকে রক্ত আসবে, রোগীর থেমে থেমে জ্বর আসবে, শেষ সময় রোগীর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, রোগীর মাথা চুল পড়ে যাবে, রোগী চোখে ঝাপসা দেখবে। সাদি এক এক করে সব টেস্ট আর ডাক্তারের সকল নির্দেশনাবলী পড়ে শোনালো। কিন্তু সাদি কেন এগুলো বলছে এটাই কেউ বুঝতে পারছে না। এগুলো কেন আমাদের পড়ে শোনাচ্ছে? আবরার বলল। সাদি হাসলো, তারপর কাগজগুলো আবরার কাছে দিয়ে বলল, রোগীর নামটা তো আছে, দেখ আগে দেখ। আবরার একরাশ বিরক্ত নিয়ে কাগজগুলো নিল, না চাইতেও একবার রোগীর নামটা দেখল, আর এতেই তার পায়ের নিচের মাটি সরে গেল। আবরার চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। যতই রায়ের উপর রাগ দেখাক, কিন্তু ভালো তো বাসে। সাদি আবরারের দিকে কিছু কাগজ এগিয়ে দিয়ে বলল, এগুলো যেই দিন রায় ডাক্তারের কাছে গেছে তার কাগজ। তারিখগুলো দেখলেই বুঝবি। রায় ঠিক ওই দিনগুলো তো কলেজ যায়নি, আর ওই দিন রায় আমার সাথে দেখা করতে যায়নি, বরং ডাক্তারের কাছে গিয়েছিল। তুই কীভাবে জানলি রায়ের ব্যবস্থা? আবরার বলল, রায় যে ডাক্তারের কাছে থেকে চিকিৎসা নিত সে আমার কাছের একজন বান্ধবী প্রিয়ন্তী। ওই দিন রায় যখন ডাক্তারের কাছে যায়, আমিও সেই দিন প্রিয়ন্তীর কাছে যাই বিশেষ দরকারে, আর সেখানে রায়কে দেখতে পাই। তারপর এক এক করে সব জানতে পারি, তারপর অনেক জোর করে ওকে পৌঁছে দিয়ে যায়। তাহলে ওই দিন যে তোরা একে অপরকে জড়িয়ে ধরেছিলে, ওটা কি ছিল? আবরার বলল, রায় নিজের মেডিকেলের কাগজগুলো নিতে ভুলে গিয়েছিল, তাই আমি সেগুলো দিতে তোদের বাড়ির দিকে রওনা দিই। আবার কিন্তু তোদের বাড়ির সামনে এসে দেখি রায় গেটের সামনে বসে কাঁদছে। মেয়েটা বড্ড কষ্ট পেয়েছিল, তাই কথা বলতে বলতে আমাকে জড়িয়ে ধরেছিল। আবরার নিজের ফুফুর দিকে তাকালো, এক দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ আবরার ওর ফুফুর দিকে তেড়ে গেল আর গলা টিপে ধরল। আবরার বলতে লাগলো, তোমাকে আমি ছাড়বো না। আজ তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। তুমি দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলেছ। তোমাকে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি। তুমি কেন আমার জীবনটা নষ্ট করলে? তোমাকে তো নিজের মায়ের মতোই আমি ভালোবাসতাম। তাহলে কেন ফুপু, কেন এমন করলে? আফজাল খান, মিশকা সবাই এসে আবরারকে আটকালো, কারণ আর কিছুক্ষণ আবরার যদি ওর ফুফুর গলা ধরে রাখে তাহলে সে মারা যাবে। আবরার ফুফু ছাড়া পেতে কাশতে লাগলো। আবরার চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও। দিনের পর দিন আমাকে এই মহিলা ঠকিয়েছে, আমার জীবনটা শেষ করে দিয়েছে। শুধু এর জন্য আমি 2.5 বছর ধরে ঠিক মতো ঘুমাইনি। আমার সব শেষ করে দিয়েছে এই মহিলা। বাবা। আবরার হাউমাউ করে কাঁদতে লাগলো। আবরার ফ্লোরে বসে কাঁদতে লাগলো, ফ্লোরে 2 হাত দিয়ে আঘাত করতে লাগলো। আফজাল খান বোনের কাছে গিয়ে ঠাস করে একটা ছড় মারলো। তারপর বলল, কেন এমন করলি বল? কি এমন করেছিল আমার ছেলে যার জন্য তাকে এত বড় শাস্তি দিলি? রায়ের ফুফু এবার চিৎকার করে বলল, আমি কি করেছিলাম ভাইয়া যে তোমরা আমার জীবনটা নষ্ট করে দিয়েছ? শুধু তো ভালোই বেসেছিলাম। তুমি আর বাবা মিলে দীপকে কেড়ে নাওনি আমার থেকে। তোমাদের জন্য আমার সংসার হয়নি। আমি আমার ভালোবাসার মানুষ হারিয়েছি ভাইয়া। আমি যখন দীপকে নিয়ে সুখী হতে পারিনি, তখন তোমার ছেলে মেয়েরাও পারবে না। আমি সুখী হতে দেব না কখনো।
বাড়ির সবাই থমকে গেল। আফজাল খান বোনের কাছে যেয়ে বলল, তুই আমাকে ভুল বুঝলি বোন। কে তোকে বলেছে দীপকে আমরা কেড়ে নিয়েছি তোর থেকে? দীপ নিজে আমাকে বলেছে। শুধু আমার জন্য, ও নিজেও এখনো বিয়ে করেনি। তোমরা ওকে বলোনি আমার জীবন থেকে ওকে সরে যেতে, নইলে তোমরা ওর পরিবারকে মেরে ফেলবে। আফজাল খান বোনের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, আজ তোকে সব পরিষ্কার করে বলবো। আর আগে দীপ চৌধুরীর সাথে তো কথা বলি। আফজাল খান দীপ চৌধুরীকে কল করলো আর স্পিকার অন করে দিল। কিছুক্ষণ পর কল রিসিভ হতে ওপাশ থেকে একটা ভারী কণ্ঠ ভেসে এলো। কি মিস্টার খান, কি ব্যাপার? হঠাৎ আমাকে কেন কল করলেন? কল তো আমি আপনাকে করি প্রতিবার। ছেলে মেয়ে নিয়ে কেমন আছো দীপ? আমি ভালো আছি। তারা কিছুদিনের মধ্যেই আসবে বলেছে এই দেশে, কিন্তু আপনার বোকা বোনটা তো এর কিছুই জানে না। আহারে বেচারি, আমার জন্য জীবন যৌবন শেষ সবগুলো। কিন্তু আমাকে দেখুন, তার গোপনে বিয়ে করে সন্তানের বাবাও হয়ে গেলাম। আর প্রতি মাসে আপনার থেকে 20 লাখ করে টাকা তো পাচ্ছি না। টাকা দিলে কি করব বলুন তো? আপনার বোনকে নিয়ে আসবো, তারপর বিদেশে পাচার করে দেবো। হা হা হা। আর আপনার বোনটা মনে করো আমি তাকে কত ভালোবাসি। নিজের মা বাবাকে বাঁচাতে তাকে বিয়ে করছি না, কিন্তু সে তো তার জানেই না আমার মা বাবাই আসলে নেই, সে নকল মানুষ। কিন্তু দেখুন, আপনার আর আপনার বুড়ো বাপটার সাথে চালাকি করে আর পারলাম না। বুড়োটা তো মরেছে, আমি যে অনেক মেয়ের সাথে চিট করেছি তা ঠিক জেনে গেলে। আর টাকার বিনিময়ে নিজের বোনটাকে বাঁচিয়ে রাখলেন। আফজাল খান ফোনটা কেটে দিলেন। এতক্ষণ সবাই সব কিছু শুনেছে। আবরারের ফুফু কাছে এখন সব পরিষ্কার। সে ফ্লোরে বসে পড়লো, চোখ দুটো পানিতে ভরে এলো। দীপ তাকে এত বছর ধরে ঠকিয়ে আসছে, আর সে বুঝতেই পারলো না। সাদির ফোনে হঠাৎ একটা মেসেজ এলো। সাদি ফোনটা অন করতে দেখলো প্রিয়ন্তীর মেসেজ। সাদি মেসেজটা পড়ে নিল, তারপর পেছন দিকে ঘুরে আবার হাঁটা শুরু করলো ঘাড়ের দিকে। আবার সাদির দিকে তাকিয়ে দেখলো সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসছে আর চলে যাচ্ছে। আবরার দৌড়ে গেল সাদির কাছে। আবরার দৌড়ে যেয়ে বলল, সাদি ভাই, আমাকে একবার রায়ের কাছে নিয়ে যাবি তুই? একবার নিয়ে চল না প্লিজ। সাদি আবরারের দিকে তাকালো না, নিজের মতো হেঁটে চলল। এবার আবরার সাদির 2 পা জড়িয়ে ধরল আর চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমার মতো পাষাণ হয়ে যাস না তুই, একটু দয়া কর আমার উপর। আমি আজকের পর আর রায়ের কাছে যাব না, কথা দিচ্ছি তোকে। একটু নিয়ে চল না আমাকে, তোর 2 পায়ে পড়ে আর। ভাই, আমার সব কিছু তুই নিয়ে নে, কিন্তু রায়ের কাছে একবার নিয়ে চল না সাদি। সাদি আবরার কাছে থেকে নিজের পা ছাড়ালো, তারপর বলল, রায়ের কাছে যে কি করবি? আর সহ্য করতে পারবি না আর আবরার। ও এখন আর আগের রায় নেই, জীবন মরণের শেষ প্রান্তে মেয়েটা এখন। এতক্ষণে সবাই চলে এসেছে। সাদি মিশকার দিকে তাকিয়ে বলল, জানিস মিশকা, বলতো রায়ের চুল নাকি অনেক সুন্দর, কিন্তু আজ রায়ের মাথায় একটা চুল খুঁজে পাবি না। আন্টি বলতো রায়ের চোখে নাকি হাজারো মায়া, কিন্তু আজ রায়ের চোখের নিচে কালো কুচকুচে হয়ে গেছে। মেয়েটা পরশু রাতে ওয়াশরুমে অজ্ঞান হয়ে পড়েছিল। মরার মতো নিয়ে গেছি ওকে আমি হাসপাতালে। ডাক্তার বলেছে 48 ঘন্টার মধ্যে জ্ঞান না আসলে ওকে মৃত ঘোষণা করবে। একটু আগে জ্ঞান ফিরেছে, কিন্তু অবস্থা ভালো না। প্রিয়ন্তী আমাকে ওর আত্মীয় স্বজনকে ওকে শেষবারের মতো দেখে আসতে বলেছে। আমি ওর বাড়িতে জানিয়েছি, যদি শেষবারের মতো দেখতে চাস তাহলে চল তোর রায়কে দেখতে। আবরার বাড়ির সবাইকে নিয়ে বের হয়েছে হাসপাতালের উদ্দেশ্যে। আবরার যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছে। আবরার বারবার নিজের চোখের পানি হাত দিয়ে মুছে নিচ্ছে। সাদির বলা ঠিকানায় আবরার সবাইকে নিয়ে যাচ্ছে। অপরদিকে আবরার ফুফু বাড়ি থেকে বের হয়ে গেল। সবাই চলে যাওয়ার কিছুক্ষণ পর সেও বেরিয়ে গেল। গাড়ি চালাতে চালাতে আবরার ফুফু তার প্রেমিক দীপ চৌধুরীকে কল করলো। কল করার কিছুক্ষণ পরেই দীপ ফোন রিসিভ করলো। রিসিভ করে দীপ চৌধুরী বলল, কি হয়েছে? এই অসময়ে কল কেন করলে? তোমার সাথে একটু দেখা করা প্রয়োজন। আমি বাসা থেকে টাকা পয়সা গহনা সব নিয়ে চলে এসেছি, তুমি চলে এসো তাড়াতাড়ি। দীপ চৌধুরীর চোখ টাকা আর গহনার কথা শুনে চকচক করে উঠল। নিজেকে সামলে সে বলল, এখন তুমি কোথায় আছো? তোমার ফার্ম হাউসের কাছেই আছি আমি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর হ্যাঁ, সাথে করে ড্রাইভার বা অন্য কাউকে নিয়ে এসো না। বুঝতেই তো পারছো, কোটি কোটি টাকার ব্যাপার, কেউ দেখলে সন্দেহ করবে।
তারপর তুমি আর আমি যেখানে খুশি চলে যাব, এসে পড়ো। আবরার ফুফু ফোন কেটে দিল। এদিকে দীপ চৌধুরী খুশিতে মনে হয় পাগলি হয়ে যাবে। সে সাথে সাথে নিজের অফিস থেকে বের হয়ে ফার্ম হাউসের দিকে রওনা দিল। অন্যদিকে আবরার গাড়ি হাসপাতালে এসে পৌঁছে গেছে। আবরার গাড়ি থামি হাসপাতালের ভেতরে ধরে গেল। স্বাদীর কথা মাত্র আবরার 3 তলায় চলে গেল। আবরার কোনো হুঁশ নেই, কিন্তু আবরার সেই কেবিনের কাছে যেয়ে দেখলো কেবিনটা ফাঁকা, কেবিনে কেউ নেই। আবরার একটু দূরে একজন নার্সকে দেখতে পেল। আবরার তার কাছে দৌড়ে গেল। তারপর বলল, এই কেবিনে রায় নামের যে রুগী ছিল উনি কোথায়? নার্স বলল, আপনি কি ওনার বাড়ির লোক? আমি ওর স্বামী। একটু দয়া করে বলুন না কোথায় আছে? এতক্ষণে সবাই চলে এসেছে আবরারের কাছে। নার্স নিরাশ কণ্ঠে বলল, রুগীর অবস্থা খুবই খারাপ। জ্ঞান ফেরার পর থেকে শুধু স্বাধীন নামের কাউকে খুঁজছে রুগী, কিন্তু অবস্থা খারাপ হওয়ায় কারণ আমরা তাকে স্পেশাল কেবিনে পাঠিয়ে দিয়েছি। আপনারা আমার সাথে আসুন। নার্স কিছুক্ষণ পর সবাইকে নিয়ে গেল। কেবিনের ভেতরে ঢোকা নিষেধ, তাই নার্স গিয়ে ডাক্তারকে খবর দিল যে সাদি এসেছে। সাথে সাথেই কেবিনের ভেতর থেকে সিনিয়র ডক্টর বের হলেন। তারপর বললেন, আপনাদের মধ্যে সাদিকে? রোগী তাকে দেখতে চাইছে, আপনি তাড়াতাড়ি যান। সাদি দেরি করলো না, ভেতরে প্রবেশ করলো। একটু দূরে একটা স্বচ্ছ বিছানায় রায় শুয়ে আছে। সাদিকে দেখে তার মুখে যেন হাসি ফুটলো। সাদি কাঁদছে। সাদি রায়ের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বলল, আমায় এত কেন খুঁজতেছিলে? আমি তো কে হই? সাদি ভাই, এভাবে বলো না। তুমি আমার মায়ের পেটের ভাই না হলেও তার থেকে বেশি। এত দেরি কেন করলে আসতে? আর একটু দেরি করে এলে হয়তো আমাকেই আর পেতে না। তোমার কি হয়েছে? তোমাকে কি কেউ মেরেছে? আমার কথা বাদ দে, আগে বল তুই কেমন বোধ আছিস? আমার কথা ছাড়ো। আমার একটা কথা রাখবে ভাই? ধরে নাও শেষ ইচ্ছা, প্লিজ। একদম আজে বাজে কথা বলবি না। তোর যা চাই সব আমি এনে দেব। বলে ফেল কি চাই তোর। একবার আবরারকে আসতে বলবে? তাকে বড্ড দেখতে ইচ্ছে করছে। তাকে একবার ফোন করে আসতে বলো না সাদি ভাই। আমার হয়তো আর বেশি সময় নেই। তার কাছে যে আমার অনেক কিছু চাওয়ার আছে, অনেক পাওয়া মেটানোর আছে। প্লিজ তাকে একবার এখানে আসতে বলো। আবরার বাইরে আছে, আমি ওর কাছেই গিয়েছিলাম। আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। রায়ের চোখে জল চলে এলো। লোকটা তার সব কথা বুঝে। সাদি বাইরে চলে গেল। তারপর আবরারকে দেখে বলল, ভেতরে যা আবরার, রায় শেষবারের মতো তোকে দেখতে চায়। দেরি করিস না আবরার, তাড়াতাড়ি যা। আবরার আর দেরি করলো না, কেবিনের মধ্যে ঢুকে গেল। আবরারকে দেখে বাকি সব নার্স আর ডাক্তাররা বেরিয়ে গেল। আবরারের পা কাঁপছে, তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। আবরার তো এই রায়কে চেনে না। এই মেয়েটাই কি কয়েকদিন আগেও তার সব কাজ করত? না, এটা তার রায় হতেই পারে না। তার রায়ের এই কি অবস্থা? আবরার একদিনে রায়ের দিকে তাকিয়ে আছে। আবরারকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রায় বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন যে? আমার কাছে আসবেন না? একটু আসুন না আমার কাছে। খুব বেশিক্ষণ কষ্ট দেব না আপনাকে। আবরার ধরে রায়ের কাছে গেল। তারপর জাপটে জড়িয়ে ধরল। আবরার হাউ মাউ করে কাঁদতে কাঁদতে পড়ল, এত বড় একটা রোগের কথা আমাকে আগে কেন বললে না? আমি কি এতটাই অপদার্থ যে চিকিৎসা করাতাম না? এত রাগ আমার উপর তোমার যে সব লুকিয়ে গেলে? আমি এখন কি নিয়ে বাঁচব? তুমি এটা কেন করলে? আপনি এভাবে কাঁদবেন না দয়া করে। আপনার কষ্ট দেখলে আমার বড্ড কষ্ট হয় আবরার। আমি আপনার কান্না সইতে পারি না। রায় কথাগুলো বলতে বলতে অক্সিজেন মাস্কটা খুলে ফেলল। রায়কে মাস্ক খুলতে দেখে আবরার বলল, এটা কেন খুলছো তুমি? রায় হাসল। তারপর বলল, এমনিতেও আমার প্রাণবায়ু ফুরিয়ে এসেছে আবরার। আজরাইল আসবে, এটার কেউ না বুঝলেও মৃত ব্যক্তি বোঝে, যেমন আমি বুঝছি এখন। আজ আমি যা যা বলবো আপনি ঠিক তাই তাই করবেন, কথা দিন। আবার সারা জীবন তোমার কথা শুনবো, তুমি শুধু আদর্শ করে যাও। সারা জীবন কথাটা আমার জন্য মানায় না আবরার। আপনার মনে আছে আপনি আমায় একদিন বলেছিলেন আপনাকে সেবা করার বিনিময়ে আমার কি চাই? আজকে আমি তার বিনিময়ে চাইব, দিবেন আমাকে? তুমি শুধু বলে যাও। জানেন, আপনার সাথে এক বালিশে শুয়ে সারা রাত গল্প করার বড্ড লোভ ছিল আমার, কিন্তু তা আর হলো না। আমার পাশে একটু শুয়ে পড়ুন না। আজ আপনার বুকে একটু শুতে দিবেন? আপনার বিছানার মতো বড় বিছানা নয় এটা,
কিন্তু ভালোবেসে আগলে নিলে জায়গা রয়ে যাবে। আবরার দেরি করলো না, রায়ের পাশে শুয়ে পড়ল। রায়কে নিজের বুকে জড়িয়ে ধরলো আলতো হাতে। রায় তৃপ্তির হাসি হাসলো, তারপর বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবেন। আবরার রায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটু পর পর আবরার কেঁপে উঠছে, হয়তো আজ আবরারও কাঁদছে। রায় নিজের ভাঙা গলায় বলল, আমার মাথায় এখন আর আগের মতো চুল নেই। আপনার কি খুব বিরক্ত লাগছে আবরার? বিরক্ত লাগলেও আজ আপনার নিস্তার নেই। আপনার জানের আপনার বাগানে যে রক্ত জবা গাছটা আছে ওইখান থেকে আপনার বারান্দায় স্পষ্ট দেখা যায়। আমার শেষ ঘরটা ওখানে বানিয়ে দেবেন আপনি। আপনি যখন অকারণে সেখানে এসে দাঁড়াবেন বারান্দায়, তখন আমি নয়ন ভরে আপনাকে দেখব। আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে চন্দ্রবিলাস করবেন, তখন আমি আপনাদের দেখে আমার নিজের ছাওয়াগুলো মিটিয়ে নেব। আবরার এবার জোরেই কেঁদে দিল, তারপর বলল, আর বলো না প্লিজ, আমি আর পারছি না। আজ আমি বলতে দিন আবরার, আমি যার সময় পাবো না। যেমন আমার ছোটবেলা থেকে খুব শখ ছিল লাল বেনারসি পরে, গয়না পরে, লাল টুকটুক বউ সেজে শ্বশুর বাড়ি যাব, কিন্তু তাও আর যাওয়া হলো না। কীভাবে সবাই ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল। তবে এবার সাদা শাড়ি পরে যাব আপনার বাড়িতে। হয়তো পালকিতে চড়ে যাওয়া হলো না, কিন্তু খাটিয়েতে করে যেতে পারবো এবার। আপনার আর আমার বিয়েতে কাজই এলো না। সবাই আমার কবুল বলার জন্য আর অপেক্ষা করলো না, কিন্তু জানা যায় ঠিকই আসবে। কাতারে কাতারে লোক দাঁড়াবে। আমাকে একটা চুমু দিবেন আবরার, একটা, প্রথম আর শেষ চুমু দিবেন আমাকে। দয়া করে এই ছাওয়াটা থেকে আমাকে বঞ্চিত করবেন না। আবরার রায়ের মুখটা দুই হাতে আগলে নিল। এই মুখটা তার ভালোবাসার মানুষের। কই, আগে তো এভাবে দেখা হয়নি, আগে তো এত কাছে আসা হয়নি। সবই অসম্পূর্ণ রয়ে গেল। আবরার রায়ের কপালে চুমু দিতে গিয়ে আবারও কেঁদে দিল। আপনি কাঁদছেন আবরার? আর আমার কত ভালো লাগছে আপনি জানেন? প্রেমিকের প্রথম চুমু অমৃতর মতো কাজ করে, যা প্রেমিকাদের বাঁচতে শেখায় 1000 বছর। অপরদিকে আবরার ফুফু হাতের ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে পানি। একটু একটু করে এগিয়ে যাচ্ছে দীপের কাছে। তিনি একটু দূরে দীপ চৌধুরীর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। কেমন হয়েছে? দীপ চৌধুরী যন্ত্রণায় কাতরাচ্ছেন। একটু দূরে আবরার ফুফু রুহানা খান ধারালো ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। ছুরিটা রক্তরঞ্জিত হয়ে আছে। ছুরিটা থেকে টপ টপ করে রক্ত পড়ছে। রুহানা খান এগিয়ে আসছেন দীপ চৌধুরীর দিকে। দীপের দিকে তাকিয়ে রুহানা খান বলল, কি ভেবেছিলে তুমি আমাকে ঠকাবে? আর আমি আমার জানার পর কিছু বলবো না? আমি সবার মতো অত ভালো নই দীপ। দীপ চৌধুরী 2 হাত জোর করে নিজের প্রাণ ভিক্ষা চাইল। কিছুক্ষণ আগে দীপ চৌধুরী তার ফার্ম হাউসে আসে। গেটের বাইরে রুহানা খান দাঁড়ানো ছিল। দীপ চৌধুরী গাড়ি থেকে নেমে গেট খুলল, তারপর রুহানা খানকে নিয়ে ভেতরে ঢুকে পড়ে। দীপ চৌধুরী কথা বলতে বলতে বাড়ির ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই নিজের পিঠে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। রুহানা খান দীপকে কিছু করার সুযোগ না দিয়ে পরপর কয়েকবার ছুরি দিয়ে আঘাত করল। আমাকে কেন মারতে চাইছো রুহানা? আমি কি করেছি? কেন এমন করছো? দীপ চৌধুরী বলল। রুহানা খান দীপ চৌধুরীর গলা চেপে ধরে বলল, তুই জানিস না কি করেছিস? তুই দিনের পর দিন আমাকে ব্যবহার করেছিস, আমাকে ঠকিয়েছিস, আমার জীবনটা শেষ করে দিয়েছিস, দিনের পর দিন মিথ্যাচার করেছিস। তোর জন্য আজ 4টা জীবন আমি শেষ করে দিয়েছি। তুই একটা নরখাদক, তোর মতো জানোয়ারদের বাঁচার অধিকার নেই। রুহানা খান কথাগুলো বলে দীপ চৌধুরীর বুকে একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে লাগলো। রুহানা খানের কোনো হুঁশ নেই। সে তো একটা বিশ্বাসঘাতককে শাস্তি দিতে ব্যস্ত। একটা সময় রুহানা খান দেখলো দীপ চৌধুরী আর নড়ছে না। তার চোখ দুটো স্থির হয়ে আছে। রুহানা খান হাতে ছুরিটা ফেলে দিল, তারপর একটা বিকট চিৎকার করে উঠল। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, কেন এমন করলে আমার সাথে দীপ? আমি কি এমন করেছিলাম? ভালোবাসলে এমন শাস্তি কেন পেতে হবে বলতে পারো? তোমার এত টাকার লোভ, আমাকে বলতে পারতে টাকার কথা, কিন্তু তুমি সব শেষ করে দিয়েছ। আমি তো খারাপ ছিলাম না, তুমি আমায় খারাপ বানিয়েছ। আমি তো খুনি ছিলাম না, তুমি আমায় খুনি বানিয়েছ। রুহানা খান তার ভালোবাসার মানুষটাকে বুকে ধরে চিৎকার করতে লাগলো, তোমায় মুক্তি দিলাম এই পাপের দুনিয়া থেকে, দীপ ভালো থেকেও পারে। অপরদিকে রায় আবরারের বুকে শুয়ে আছে।
দুজনেই কাঁদছে। আবরার কান্নার শব্দ হলেও রায় নিঃশব্দে কাঁদছে। রায় কাঁদতে কাঁদতে বলল, আবরার, এটা কিন্তু আমাদের প্রথম আর শেষ আলিঙ্গন। এরপর আর এই পরে আলিঙ্গন হবে না। আবরার নিজের হাতের বাঁধন শক্ত করে নিল। তারপর বলল, আমি তোমার কিছু হতে দেব না। তুমি কেন আমায় বললে না রায়? এত অমানুষ আমাকে কিভাবে ভাবলে তুমি? রায় মুচকি হেসে বলল, তোমায় হৃদমাজারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ওপারে ছেড়ে দিলে সোনার গোড়ো আর পাবে না। খেপা ছেড়ে দিলে সোনার গোড়ো আর পাবে না, ছেড়ে দেব না। রায় থামলো, তারপর বলল, আমায় কিছু সময়ের জন্য নিজের সাথে মিশিয়ে নিন আবরার, কারণ তারপর আর সুযোগ পাবেন না। আমি আর আমার ভালোবাসা তারপর মাটির তলায় বন্দি হয়ে যাব। জানেন আবরার, আপনার থেকে আমার আরও একটা শেষ আবদার আছে। আপনার মনে আছে আমাকে দাও আপনার প্রথম উপহারের কথা, ওই শাড়ি গহনা? যদি আপনি আপনার দ্বিতীয় বউকে দেন তাহলে আমি বড্ড কষ্ট পাবো আবরার। ওইগুলো যেন ওভাবেই থাকে, কারণ আপনার প্রথম সব জিনিসেই আমার অধিকার। আপনার প্রথম ছুমি আর আলিঙ্গনের মালিকও কিন্তু আমি। তবে একটাই দুঃখ, আপনার প্রথম সন্তানের মা হতে পারলাম না। জানেন, আপনার শাড়ি দুর্ঘটনায় যত কষ্ট পেয়েছি তার থেকেও বেশি তৃপ্তি পেয়েছি। কেন জানেন আবরার? আমি সব সময় আপনার সাথে থাকতে চেয়েছি, আপনাকে ছুঁতে পেরেছি। রায় একটু থেমে বলল, আবরার, দয়া করে আমার শেষ বিদায়ের সাজটা যেন কোনো কমতি না থাকে। মনের মতো বউ তো আর সাজা হলো না, কিন্তু কাফনের সাদা সাজে যেন কমতি না থাকে। অনেক দিন বাঁচার ইচ্ছে ছিল, কিন্তু মরণব্যাধি রোগ সব শেষ করে দিল। আমার লাশটা বেশিক্ষণ মাটির উপর রাখবেন না। আমার লাশটা সহ্য করতে পারবে না। এক জীবনে কত আঘাত নেওয়া যায় বলুন তো? মায়ের মৃত্যু, বাবার অবহেলা, সৎ মায়ের অত্যাচার, মিথ্যা অপবাদ, আপনজনের ভুল বোঝা, স্বামীর অবহেলা, আর শেষে এই মরণ যন্ত্রণা। আমার বদ্ধ চোখের কষ্টগুলো সাফা দেওয়াই থাক। আপনার জন্য ওই পারে অপেক্ষায় থাকবো। জানি না এবারের অপেক্ষা কতটা দীর্ঘ হবে, তবে দেখা হবে জান্নাতের বাগিচায়। আপনার আলিঙ্গনের অপেক্ষায় থাকবো। সময় হলে না হয় চলে আসবেন। এই দুনিয়ায় আপনাকে পাওয়া হলো না, কিন্তু ওই দুনিয়ায় আমার খোদা আমাকে ফিরিয়ে দেবে না। রায়ের নিঃশ্বাস ভারী হয়ে গেল। রায় আর বলতে পারছে না। রায়ের গলা বদ্ধ হয়ে গেছে। রায় অনেক কষ্ট বলল, আমার বক্ষ পিঞ্জিরের পাখিটা যাওয়ার সময় হয়ে গেছে আবরার। বিদায় নিচ্ছি। আপনার নতুন জীবনের শুভ কামনা রইল। আবরার চিৎকার করে উঠল, এই না রায়, এমন করিস না আমার সাথে। এই ডাক্তার, আমার রায়কে দেখ না, আমার রায় কথা বলছে না। আবরার রায়কে বুকে ধরে চিৎকার করতে লাগলো, এই আল্লাহ, আমার সাথে এমন করো না আল্লাহ, আমি সহ্য করতে পারবো না। এই রায়, এই রায়, কথা বলো। রায়ের হাত পা কাঁপছে। ডাক্তাররা দৌড়ে এসেছে। রায়ের চোখ উল্টে গেছে। নাক মুখ থেকে সাদা ফেনার সাথে বেরিয়ে এলো রক্তধারা। আবরার রায়কে বুকের সাথে চেপে ধরে বলল, আমাকে এভাবে শাস্তি দিস না। তুই যা বলবি সব করবো আমি। মা বাবা, আমার রায়কে বাঁচাও। ও আল্লাহ, আমি এখন কি করব? রায়ের কাঁপতে থাকা শরীরটা থেমে গেল। নিথর হয়ে আবরার কোলে পড়ে রইল। মনিটরে ওঠানামা করা সবুজ দাগটা সমান হয়ে গেছে। ডাক্তার রায়ের হাতের কবজি ধরে ফাল চেক করলেন। তারপর রায়ের নিশ্চুপ চোখ দুটো বন্ধ করে দিলেন। চোখের কোন বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল রায়ের। আবরার উঠে ডাক্তারের কাছে গেল। তারপর বলল, এই ডাক্তার, তুই আমার রায়ের চিকিৎসা না করে দাঁড়িয়ে আছিস কেন? তোদের মনিটর থেমে আছে কেন? এই আমার রায়কে বাঁচা না তোরা। আবরার কান্নায় ভেঙে পড়ল। ডাক্তারের পা জড়িয়ে ফ্লোরে বসে পড়ল আবরার। রায় মারা গেছে। আবরার পাগলের মতো বিলাপ করছে। হাসপাতালের ডাক্তারদের কাছে যাচ্ছে আর বলছে, এই ডাক্তার ভাই, আমার বউটাকে বাঁচিয়ে দে না। আমার সব টাকা নিয়ে নে তোরা, আমার কিছু লাগবে না, তোরা নিয়ে যা সব। শুধু আমার বউটাকে বাঁচিয়ে দে। তোদের পায়ে পড়ি আমি, কিছু একটা কর ভাই তোরা। কেউ কোনো কথা বলছে না। আবরার তার বাবার কাছে গেল দৌড়ে। বাবা, ও বাবা, তুমি তো সব পারো, আমার রায়কে একটু কথা বলতে বলো না বাবা। আমি আর পারছি না। ও বাবা, আমি রায়কে নিয়ে চলে যাব অনেক দূরে, আর ফিরে আসবো না কখনো। কোনো টাকা আমার লাগবে না, শুধু ওকে কথা বলতে বলো না। আফজাল খান ছেলের গালে হাত বুলিয়ে বললেন, রায় আর আমাদের মাঝে নেই বাবা। টাকা দিয়ে মানুষকে বাঁচানো যায় না। তোমরা কেউ আমার আপন নও, সবাই আমার শত্রু। তোমরা আমার কাউকে লাগবে না। একবার
আবরার চিৎকার করে কথা বলতে বলতে রায়ের কাছে গেল। তারপর বলল, তোকে আর কি বলবো, তুইও তো আমাকে বুঝলি না। সবার মতো তুইও দিনের পর দিন সব লুকিয়ে গেলি। এই কথা বল আমার সাথে। এই রে, কথা বল না একটু। আবরার চিৎকার করে কথা বলতে বলতে কেঁদে দিল। অনিলা বেগম ছেলের কাছে দৌড়ে গেলেন। তারপর বললেন, আবরার, তুমি কি চাও না রায় এখন একটু ভালো থাকুক? যদি তুমি ওকে ভালোবাসো তাহলে এভাবে পাগলামি করো না বাবা, ওকে নিয়ে যেতে হবে তো। আবরার কোনো কথা বলল না, উঠে দাঁড়ালো আবরার। তারপর রায়ের নিথর শরীরটা নিজের কোলে তুলে নিল। রায়ের নিথর শরীরটা আবরার বুকের সাথে লেপ্টে আছে। অনিলা বেগম আবরারকে বললেন, এটা কি করছো আবরার? রায়কে লাশবাহী গাড়িতে করে নিয়ে যাবে হাসপাতাল থেকে। মরা মানুষকে ওই গাড়িতে উঠায় মা, কিন্তু আমার রায় আমার কাছে মৃত নয়। আমি নিজেই আমার বউকে তার শেষ ঠিকানায় রেখে আসবো। আবরার হেঁটে চলল হাসপাতালের বাইরে। কেউ আবরারকে বাধা দিল না। আবরার রায়কে নিয়ে গাড়িতে বসলো। তারপর গাড়ি চালাতে শুরু করলো। আবরার নিজের স্ত্রীকে আলতো করে জড়িয়ে আছে। রায় চুপ করে শুয়ে আছে, কোনো সারা শব্দ নেই। অন্যদিকে আফজাল খানের মোবাইলে পুলিশের নাম্বার থেকে একটা কল আসে। অপর পাশের কথা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। আফজাল খান কাউকে কিছু না বলে পুলিশ স্টেশনের দিকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আবরার গাড়ি বাড়িতে এসে গেছে। আবরার পেছনের গাড়িতে সবাই এসেছে, সবাই কাঁদছে। আফজাল খান নিজের বোনের সামনে বসে আছে, তার চোখেও পানি। রুহানা খান মাথা নিচু করে বলল, আমাকে পারলে মাফ করে দিও। আর দীপকে আমি তার পাপের শাস্তি দিয়েছি, আর তাকে ভালোবেসে আমি যেই ভুল করেছি তার শাস্তি এখন আমি ভোগ করব। রায়ের কাছে আর মাফ চাইতে পারলাম না, সেজন্য আমায় মাফ না করে আমি সেটারই যোগ্য। রায়ের বেছে নেই রুহানা, আফজাল খান বললেন। রুহানা খানের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি বললেন, আমার এই অভিশপ্ত জীবন থেকে আর মুক্তি হবে না ভাইয়া। ওই মেয়েটার দীর্ঘ নিঃশ্বাস আমার পরকালও শেষ করে দেবে। তুমি আমার মতো একটা জঘন্য মেয়ের জন্য নিজের সময় নষ্ট করো না। রায়ের কাছে যাও, বাবার মতো তার শেষ কাজগুলো করো, যাও। আর আমাকে এখান থেকে বের করার চেষ্টা করো না কখনো। অপরদিকে রায়ের শেষ গোসল হয়ে গেছে। একটু পরেই জানা যায় রায়ের মা, বাবা, মামা, মামিও এসেছে। তারাও কান্নায় ভেঙে পড়েছে। সবাই রায়কে শেষবারের মতো একবার দেখে নিল। রায়ের জানাজা শেষ হলো। তারপর তাকে মাটির ঘরে রেখে দেওয়া হলো। সাদি নিজের হাতে সব কাজগুলো করেছে। রায়কে 3.5 হাত মাটির নিচে আপন ঘরে রেখে দেওয়া হলো, যেখানে থেকে কেউ চাইলেও আর ফিরতে পারে না। আবরার শুধু বাগানের এক কোনায় বসে সব দেখেছিল। একটা পাথরের মতো বসে আছে সে। তার কোনো হেলদুল নেই, শুধু তাকিয়ে আছে রক্ত যাবা গাছটার নিচে কবরটার দিকে। একে একে খান বাড়ি খালি হয়ে যাচ্ছে। শুধু আত্মীয় স্বজনরা আছে। রুহানা খানের ব্যাপারটা সবাই জেনে গেছে, কিন্তু যাবে না তার কাছে। বাড়িতে এখনো কান্নার রোল। সন্ধ্যা হয়ে রাতের অন্ধকার নেমে গেছে। আবরার এক ফলক কবরটার দিকে তাকালো, তারপর উঠে দাঁড়ালো। আবরার বাড়ির ভেতর ঢুকলো। তার পুরো শরীর ধুলোবালি মাখা। আবরার কারোর সাথে কোনো কথা না বলে ঘরের ভেতর ঢুকলো। আবরার কাবাট খুললো। সেটার ভেতর থেকে রায়কে দেওয়া তার প্রথম শাড়ি ছুরিগুলো নিয়ে নিল। অতঃপর রায়ে তাকে দেওয়া পাঞ্জাবিটা বের করে নিল। তারপর আবারও নিচে নেমে গেল। মিশকা আবরারের কাছে যে কাঁদতে কাঁদতে বলল, কোথায় যাচ্ছ ভাইয়া? আবরার কথা বলল না। মিশকা আবারও বলল, ভাইয়া তুমি কথা বলছো না কেন? আবরার মিশকাকে জাড়া মেরে সরিয়ে দিল। তারপর বলল, আমি তোকে কেন বলবো কোথায় যাচ্ছি? আমার বউ বাইরে ঘুমিয়ে আছে, সে একা থাকতে ভয় পায় জানিস না? তার কাছে যাচ্ছে। একদম আমাকে জ্বালাবি না, সর সামনে থেকে। আবরারের আচরণ অস্বাভাবিক। সে স্বাভাবিকভাবে কথাগুলো বলেনি। রায়কে আবরার সত্যিই ভালোবাসে তো, কিন্তু তা তার প্রকাশ করতে পারল না। আবরার রায়ের কবরের কাছে বসে আছে। আবরার রায়ের মাথার দিকটাই বসে বলল, এখন খুব শান্তিতে আছো তাই না? আজ তোমাকে ঘুমাতে দিতে ইচ্ছে করছে না। দেখেছ আজ আকাশে কত বড় চাঁদ উঠেছে, কত আলো চারিদিকে। কিন্তু দেখো, আমার আকাশের চাঁদটা মাটির তলায় শুয়ে আছে। কোনো আলো নেই আমার দুনিয়ায়। আবরার নিজের পাঞ্জাবির পকেট থেকে শুকনো বনফুল বের করলো। তারপর বলল, দেখেছ, তোমার না বনফুলগুলো এখনো আছে, কিন্তু তুমি আর নেই। আমার শাড়ির বাজে এখনো তোমার ঘ্রাণ মেলে, কিন্তু তুমি নেই। আমার ভালোবাসা আজ মাটির তলায় বন্দি। আবরার আকাশের দিকে তাকিয়ে বলল,
আল্লাহ, আমার বড্ড কষ্ট হচ্ছে, তুমি তো অন্তরের সব জানো, আমাকে একটু শান্তি দাও খোদা। আবরার 2 চোখ গড়িয়ে পড়ল, চোখের পানি গাল বেয়ে গলা অতিক্রম করেছে। রাত 1টা বাজে। আবরার এখনো কবরের কাছে বসে আছে। অনেকে তাকে নিতে এসেছে, কিন্তু যায়নি। তার রায় নাকি ভয় পাবে এখানে একা থাকতে, তাই বাধ্য হয়ে সবাই ফিরে গেল। আবরার রায়ের ডান দিকে শুয়ে পড়ল, বুকের মধ্যে রায়ের শাড়িটা চেপে ধরল। আবরার রায়ের কবরের দিকে একদিনে তাকিয়ে রইল। রাতের অন্ধকার আবরার নিঃশ্বাসের কান্নার চোখের পানি আড়াল করল। সকাল 9টা বাজে। খানবাড়িতে আজ আবারও মানুষের ভিড় জমেছে। তবে আজ কেউ রায়ের জন্য আসেনি। সবাই খানবাড়ির বড় ছেলে আবরাম খাঁ জয়কে শেষবারের মতো দেখতে এসেছে। বাড়ির সামনে একটা খাটিয়াতে আবরার লাশটা সাদা কাপড় দিয়ে ঢাকা। একটু আগেই তাকে ডাক্তার মৃত ঘোষণা করেছে। সকাল 5টার দিকে মিশকার আফজাল খান আবরারকে নিতে আসে। অনেক ডাকার পরেও আবরার ওঠে না। অনেক চেষ্টা করেও আবরারকে কেউ উঠাতে পারেনি। অবশেষে আফজাল খান বাড়িতে ডাক্তার ডাকেন। ডাক্তার তাকে মৃত ঘোষণা করে দেয়। ডাক্তারের ভাষ্যমতে আপনজনকে হারানোর কষ্ট সইতে না পেরে কাল রাতে হার্ট অ্যাটাক করেছে সে, যার ফলে মৃত্যু হয়েছে। একটু পরেই হয়তো আবরার গোসল, তারপর জানাজা হবে। তাকেও রায়ের পাশেই কবর দেওয়া হবে। রায়ের পাশেই কবর খোঁড়া হচ্ছে। সবাই কাঁদছে। নিজের প্রাণপ্রিয় বন্ধুকে ধরে সাথী কাঁদছে। চারিদিকে আজ হাহাকার। কোথাও কেউ ভালো নেই। শ্রাবণ আধারে সব ডেকে গেছে, কিন্তু ভালোবাসা মাটির তলায় চাপা পড়ে যায়। কিছু ভালোবাসা মিলনের অপেক্ষায় রয়ে যায়, কিছু ভালোবাসা অপ্রকাশিত রয়ে যায়, কিছু ভালো আর্তনাদ করে অপর মানুষকে আবারও দেখার, কিছু ভালোবাসা আর্তনাদ করে আবারও ফিরে আসার, কিছু ভালোবাসা হারিয়ে যায় কালের বিবর্তনের দাদায়। তবুও ভালোবাসাকে ভালোবাসি শ্রাবণ আধারে তুমি। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।